আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব। যেমনটা দেখতে পাচ্ছ, আজকে আমরা চ্যাপ্টার 6 ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই চ্যাপ্টারটা শুরু করব। তো আমাদের এই যে চ্যাপ্টারটা 6, এই চ্যাপ্টার তোমার লাস্ট কয়েকটা বছর শর্ট সিলেবাস বা অটো পাসের কারণে এই চ্যাপ্টারের উপরে এইচএসসি এক্সাম হয় নাই। ঠিক আছে, এটা এইচএসসি এক্সামে ইনক্লুডেড ছিল না। তুমি যদি একটু কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে আমাদের লাস্ট এই চ্যাপ্টারের উপরে এক্সাম হয়েছিল 19 সালের দিকে। ঠিক আছে, এরপরে কিন্তু আর এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়নি। তো বেশ লম্বা একটা সময় পরে আমরা ফুল কোর্সে, আইসিটির ফুল কোর্সে এই চ্যাপ্টারটা পড়তেছি। ঠিক আছে, তো সব যদি ঠিকঠাক থাকে, তোমাদের যদি কোনো চেঞ্জ না আসে, ঠিক আছে, তোমাদের সিলেবাসে যদি কোনো চেঞ্জ না আসে, তাহলে আশা করা যাচ্ছে যে আমরা এই চ্যাপ্টার 6 এর উপরে সামনে এইচএসসিতে পরীক্ষা দিব। ঠিক আছে, আচ্ছা, এই চ্যাপ্টারের বিষয়ে যদি কিছু কথা বলি, যে এই চ্যাপ্টার কিন্তু আমাদের কাছে নতুন না। আমরা 9-10-এ ডাটাবেজ নিয়ে পড়াশোনা করেছি, তাই না? তো আমাদের ডাটাবেজের বেসিক যে আইডিয়া সেটা আশা করি আছে। তো এইখানে ইন্টারে এসে আমরা কিছু অ্যাডভান্স জিনিসপত্র দেখব, যার অনেক কিছু আমরা প্র্যাকটিক্যালি দেখব। ঠিক আছে, প্র্যাকটিক্যালি কোথায় এগুলো ইউজ করা যায় সেই জিনিসগুলো আমরা হাতে কলমে দেখার চেষ্টা করব। আর তোমাদের যাদের ভবিষ্যতে সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। তোমাদের কোনো না কোনো সময় ডেটাবেজ নিয়ে কাজ করতে হবে এবং এটার উপরে স্কিল গেইন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আর আমি যদি চ্যাপ্টারের ভলিউমটা বোঝাতে চাই অন্যান্য চ্যাপ্টারের সাথে তুলনা করে, তাহলে এটা বলতেই হবে যে অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এই চ্যাপ্টারের ভলিউম কম। ঠিক আছে, খুব বেশি বড় না। পার্টিকুলার কিছু টপিক আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা যদি ভালোভাবে পড়তে পারো, বুঝতে পারো, তাহলে আশা করা যায় যে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো হবে সেগুলো অ্যান্সার করতে পারো। ঠিক আছে, অবশ্যই চ্যাপ্টার ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের প্রতিটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। তো কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো কিভাবে আমরা সহজে বুঝে নিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। ঠিক আছে, ইন্টারেস্টিং একটা বিষয় যে তোমার এই বছর যে আইসিটি পরীক্ষা হলো 24 সালে, এই বছর কিন্তু চ্যাপ্টার 6 ছিল না। ঠিক আছে, চ্যাপ্টার 6 ছিল না। তারপরেও এমসিকিউতে একটা কোশ্চেন চ্যাপ্টার 6 থেকে চলে আসছিল। ঠিক আছে, সো আউট অফ দ্য সিলেবাস একটা কোশ্চেন এসেছিল। ওকে, সো না না, নওশিন বলছো কালকের ক্লাসের সাথে আজকের কোনো ক্লাসের সম্পর্ক আছে কিনা? না, আমরা গতকালকে তো চ্যাপ্টার 2 শেষ করছি। তো চ্যাপ্টার 2 এর সাথে চ্যাপ্টার 6 এর মানে খুব বেশি রিলেশন নাই, বলতে গেলে নাই, একদম ইন্ডিপেন্ডেন্ট দুইটা জিনিস। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি কালকের ক্লাস না করলেও আজকের ক্লাসে জিনিসপত্র বুঝতে পারবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের পড়াশোনা শুরু করে দিই। তো আমরা আজকে যেই আলোচনাটা করব সেটা খুবই বেসিক আলোচনা এবং থিওরিটিক্যাল আলোচনা। আজকে আমরা প্র্যাকটিক্যালি কোনো জিনিসপত্র দেখব না। তবে আজকের আলোচনাটা ইম্পর্টেন্ট যেন তুমি সামনে প্র্যাকটিক্যাল জায়গাগুলো বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করি। তো আমাদের ফার্স্ট পার্টে শুরুতে যেটা আছে সেটা ডেটা, ইনফরমেশন অ্যান্ড ডেটাবেস। তিনটা খুবই কাছাকাছি শব্দ, ঠিক আছে, বা কোরিলেটেড তিনটা শব্দ। আমরা একটু তিনটা শব্দের মধ্যে তোমার সম্পর্ক খোঁজার চেষ্টা করি। তো আমরা ডেটা ওয়ার্ডটার সাথে কিন্তু আগে থেকেই পরিচিত। আমাদের যখন তোমার চ্যাপ্টার 2 পড়া হয়েছিল, তখন আমরা ডেটা এবং ইনফরমেশন সম্পর্কে জেনেছিলাম। ঠিক আছে, তো এইখানেও আসলে আমাদের ডেটা, ইনফরমেশন এই আইডিয়াগুলো জানতে হবে। ঠিক আছে, তো ডেটা কি? সহজভাবে আমরা যখন কমিউনিকেশন করি, ওই কমিউনিকেশন করার মূল যে হাতিয়ার
যার মাধ্যমে কমিউনিকেশন করি সেটা হচ্ছে ডেটা। ডেটার মাধ্যমে আমরা কমিউনিকেট করি, একদম বেসিক যে ইউনিট আমাদের কমিউনিকেশন করার সময় বেসিক যে ইউনিট সেটা হচ্ছে ডেটা। আর এরকম কালেকশন অফ ডেটা মিলে যখন আমরা একটা স্পেসিফিক মেসেজ দেই তখন সেটা হয় হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে, ডেটা ডেটা একত্রিত হয়ে যদি তোমাকে একটা স্পেসিফিক বার্তা দেয় তখন সেটা হয় হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন। এখন দেখো যে আমাদের বর্তমান জগতে তো ডেটার অভাব নেই, ঠিক আছে, অসংখ্য ডেটা, এবং ডেটা ছাড়া আসলে আমাদের কোনো কাজ ঠিকমতো করা যায় না। ঠিক আছে, তুমি কোনো একটা বিষয়ে জানতে চাইলে, কোনো একটা বিষয়ে নলেজ গেইন করতে চাইলে তোমার অনেক অনেক ডেটা থাকতে হবে। ডেটা ছাড়া তুমি অনেক কিছুই করতে পারবে না। ঠিক আছে, তো আমাদের ডেটার উপরে আসলে বেস করে সব কাজ করতে হয়। সো এত এত ডেটার মধ্যে আমাদের যদি কোনো পার্টিকুলার ডেটা খুঁজে পেতে হয় সেটা আমরা কিভাবে খুঁজবো? আমরা কি আমরা কি হচ্ছে তোমার ম্যানুয়ালি দেখে দেখে ডেটা খুঁজবো? বিষয়টা কি এমন হবে? যেমন একটা এক্সাম্পল যদি আমি দিই, যে ধরো তুমি যে কলেজে পড়ো সেই কলেজে হচ্ছে দুইটা সেকশন আছে। ঠিক আছে, দুইটা সেকশন, সেকশন 1 অ্যান্ড সেকশন 2। সো তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিছু ইনফরমেশন আছে, যেমন ধরো প্রত্যেকের নাম, রোল, তারপরে হচ্ছে ইমেইল, এরকম কিছু ইনফরমেশন আছে। এখন এই ইনফরমেশনগুলো যদি স্টোর করতে হয় কম্পিউটারে কোথাও, তাহলে কিভাবে স্টোর করা যেতে পারে? ধরো দুইটা এরকম ফোল্ডার তুমি ক্রিয়েট করছো, একটা ফোল্ডার হচ্ছে সেকশন 1, আর একটা ফোল্ডার হচ্ছে সেকশন 2। ঠিক আছে, তাহলে এই দুইটা ফোল্ডারে তুমি কি করবা, এরপরে হচ্ছে তুমি এই দুইটা ফোল্ডারে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশন স্টোর করে রাখবা। ঠিক আছে, তাহলে এতে সুবিধা কি হবে? সুবিধা হচ্ছে যে যদি ধরো তোমার সেকশন 1 এর কোনো স্টুডেন্টের ডাটা খুঁজতে হয়, তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে সেকশন 1 এর জন্য তুমি যে ফোল্ডারটা বানিয়েছো সেইটাই খুঁজবা, তাই না? সেকশন 2 এর ফোল্ডারে কিন্তু খোঁজার দরকার নাই। তো আমাদের ডেটাগুলোকে যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তাহলে দেখা যায় কি যে আমাদের পরবর্তীতে ওই ডেটা যদি আমাদের কোনো সময় খুঁজে বের করতে হয়, ওই খোঁজার কাজটা অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, চিন্তা করো এই সেকশন 1 আর সেকশন 2 এর যে ডেটা, এগুলোকে যদি আমরা একসাথে রাখতাম তখন কিন্তু আমার অনেকগুলো তোমার হচ্ছে আলাদা আলাদা ডেটা খুঁজে তারপর হচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা বের করে আনতে হতো। কিন্তু আমার এরকম দুইটা আলাদা আলাদা ফোল্ডারে রাখার কারণে আমি জানি যে আমার সেকশন 1 এর কোনো একটা স্টুডেন্টের জন্য আমার হচ্ছে ইনফরমেশন লাগবে, তো আমি সেকশন 1 এর যে ফোল্ডারটা ক্রিয়েট করছি ওইখানে গিয়ে খুঁজবো। ঠিক আছে, তাহলে আমার খোঁজার কাজটা অনেক সহজ হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারছি যে বাস্তব জীবনে যেহেতু আমাদের অসংখ্য ডেটা নিয়ে কাজ করতে হয়, সব ক্ষেত্রে সব ফিল্ডেই আমাদের অসংখ্য ডেটা নিয়ে কাজ করতে হয়, এই ডেটাগুলোকে আমরা যদি সুশৃঙ্খলভাবে অর্গানাইজড ওয়েতে না রাখি, পরবর্তীতে ওই ডেটা কিন্তু আমরা, ডেটা থাকলেও আমরা ডেটা ব্যবহার করতে পারবো না। এটা বোঝা যায় কিনা? খুবই সিম্পল আইডিয়া না? যে তোমার যদি অসংখ্য ডেটা থাকে কিন্তু তুমি ওই ডেটাকে ইউজ করতে পারতেছো না, তাহলে তো ডেটার কোনো মূল্য নাই। আছে মূল্য? আছে? নাই। তো আমাদের ডেটা থাকলেই হবে না, ডেটাকে এমনভাবে রাখতে হবে যেন আমরা, মানে এমনভাবে সংরক্ষণ করে রাখতে হবে যেন সেটা পরবর্তীতে ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা খুব এফিসিয়েন্টলি যেন ইউজ করতে পারি। সো এখান থেকে আসলে এই যে দেখো আমাদের যে ধারণাটা আসলো যে আমাদের ইনফরমেশন, মানে ডেটা দিয়ে তৈরি হচ্ছে ইনফরমেশন, এই ইনফরমেশন শুধুমাত্র থাকলেই হবে না, এগুলোকে কোথাও সংরক্ষণ করে রাখতে হবে, কোথাও স্টোর করে রাখতে হবে, যেন ভবিষ্যতে আমাদের ওই ইনফরমেশন বা ডেটা প্রয়োজন হলে আমরা যেন সেটাকে ইউজ করতে পারি। তাহলে আমাদের এখান থেকে যেটা আসলো যে আমাদের ইনফরমেশনগুলোকে কোথাও স্টোর করে রাখা দরকার। তো আমরা যখন অনেকগুলো ইনফরমেশন কোথাও স্টোর করে রাখতেছি ওই সিস্টেমটাকে আমরা বলতেছি ডেটাবেস। এই সিস্টেমটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলতো, ডেটাবেস। ওকে, তাহলে ডেটাবেস হচ্ছে একটা সিস্টেম যেখানে অনেক ইনফরমেশন, তোমার একই ধরনের কিছু ইনফরমেশন হচ্ছে স্টোর করা থাকবে। যেমন একটা উদাহরণ এরকম হতে পারে যে সেকশন 1 এর মধ্যে ধরো একটা ফোল্ডার, সরি একটা ফাইল আছে, ওই ফাইলে সব স্টুডেন্টের ধরো নাম, রোল এবং ইমেল এটা হচ্ছে স্টোর করা আছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমি একটা এরকম ডেটাবেস তৈরি করে ফেলছি। ঠিক আছে, এভাবে চিন্তা করা যেতে পারে যে আমি অনেক কালেকশন অফ ইনফরমেশন আমি স্টোর করে রাখছি।
এর অর্থ হচ্ছে যে আমি একটা ডেটাবেস তৈরি করছি। এখন দেখো, আমাদের একটা ডেটাবেস কিন্তু বানিয়ে রাখলেই হবে না, ওইটাকে পরবর্তীতে ইউজ করতে হবে, বা আমাদের ওই ডেটাবেসের উপরে কিছু অপারেশন করতে হবে। কি কি অপারেশন? 3 ধরনের অপারেশন, 3 ধরনের বেসিক অপারেশন আমাদের করতে হয়। কি কি একটু দেখো, যে আমাদের একটা ডেটাবেস যেখানে একই ধরনের অসংখ্য ডেটা আছে, ঠিক আছে, সেই ডেটাবেসে আমাদের 3 ধরনের অপারেশন চালাতে হয় বা 3 ধরনের কাজ করতে হয়। সেই কাজগুলো কি কি? প্রথম কাজ যেটা করতে হইতে পারে সেটা হচ্ছে যে আমাদের নতুন কোনো ডেটা অ্যাড বা ইনসার্ট করতে হইতে পারে, ঠিক আছে। যেমন ধরো যে সেকশন 1 এর মধ্যে, সেকশন 1 ফোল্ডারের মধ্যে আমি যে ফাইলটা তৈরি করছি, আমি ফাইলের একটা নাম দিয়ে দিই, ধরো যে এটা হচ্ছে 1.txt। তাহলে এই ফাইলের মধ্যে আমার সেকশন 1-এর যতজন স্টুডেন্ট আছে তাদের সবার তোমার ইনফরমেশন হচ্ছে স্টোর করা আছে, ঠিক আছে। এখন দেখো, তোমার এরকম হইতে পারে যে নতুন একজন স্টুডেন্ট হচ্ছে ভর্তি হয়েছে সেকশন 1-এ, তখন কি করতে হবে? ওই নতুন স্টুডেন্টের জন্য নেম, রোল এবং ইমেল তোমার এই ফাইলে গিয়ে অ্যাড করে দিতে হবে, তাই না? অ্যাড করে দিতে হবে। তাহলে এই যে অ্যাড বা ইনসার্টের কাজ কিন্তু আমাদের করা লাগতে পারে ডেটাবেজে, ঠিক আছে। নেক্সট কি করতে হইতে পারে? নেক্সট হচ্ছে যে আমাদের এরকম হইতে পারে যে আগে থেকে স্টোর হয়ে থাকা কোনো ডেটাকে আপডেট করতে হবে, ঠিক আছে। যেমন ধরো এমন একজন স্টুডেন্ট আছে যার ইমেল চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, নতুন ইমেল সে হচ্ছে ইউজ করতেছে এখন, তো তার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপডেট অপারেশনটা করতে হবে। তো এই কাজটা আমাদের কিন্তু ডেটাবেজের মধ্যে করতে হইতে পারে, ঠিক আছে, আপডেট করতে হইতে পারে, কোনো একটা ডেটাকে, এক্সিস্টিং ডেটাকে চেঞ্জ করতে হইতে পারে। তো এটা একটা অপারেশন। আরেকটা অপারেশন কি হইতে পারে? ডিলিট। এটা কি মিন করে? যে আমাদের এমন কোনো একটা ডেটা আছে যেটা এখন আমাদের কাছে আননেসেসারি, আর প্রয়োজন নেই, তো আমরা কি করব? আমরা এটাকে ডিলিট করে দিব, মুছে ফেলবো, এখানে রাখবো না আর। তো এটা হচ্ছে 3টে বেসিক অপারেশন যেটা আমরা ডেটাবেজের মধ্যে করতে চাই। এখন দেখো সমস্যা কোথায় আসে, যে আমরা যদি জাস্ট এরকম একটা টিএক্সটি ফাইলে তোমার অনেকগুলো একই ধরনের ইনফরমেশন রেখে দেই, তখন এই বেসিক অপারেশনগুলো করতে গেলে আমাদের ম্যানুয়ালি কাজ করতে হবে। ম্যানুয়ালি বলতে আমি কি বোঝাচ্ছি, যে তোমার যদি কোনো একটা নতুন স্টুডেন্টের ইনফরমেশন অ্যাড করতে হয়, তখন তোমার এই ফাইলের মধ্যে গিয়ে অ্যাড করতে হবে, ঠিক আছে, নতুন একটা ইনফরমেশন অ্যাড করতে হবে। তোমার যদি আপডেট করতে হয়, এই ফাইলের মধ্যে গিয়ে খুঁজতে হবে আগে, যে ধরো রোল 2 এর জন্য আমার ইমেল অ্যাড্রেস আপডেট করতে হবে, তো আমার রোল 2 এর তোমার হচ্ছে ডাটাগুলো আগে খুঁজতে হবে, খুঁজে তারপর আপডেট করতে হবে। সো ম্যানুয়ালি খুবই একটা ঝামেলাযুক্ত কাজ, তাই না, ম্যানুয়ালি খোঁজা। এরপর ডিলিট করতে হবে, তোমাকে আগে খুঁজতে হবে যে যাকে ডিলিট করতে যাচ্ছি তার ডাটা কোথায়, খুঁজে তারপরে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। তো দেখাই যাচ্ছে যে আমাদের বেসিক অপারেশন যেগুলো আমরা ডাটাবেজে করতে চাই, সেগুলো আসলে ম্যানুয়ালি করতে গেলে অনেক ঝামেলা। এখন 10টা 12টা ডাটা থাকলে তো সমস্যা নেই, কিন্তু আমাদের তো সবসময় অল্প সংখ্যক ডেটা নিয়ে কাজ করতে হয় এমন না, অসংখ্য ডেটা থাকে, হাজার হাজার লাখ লাখ। সো ওই হাজার হাজার লাখ লাখ ডেটাকে যদি আমরা নিজেরা ম্যানুয়ালি ম্যানেজ করতে যাই, খবর আছে। সো আমাদের এখান থেকে একটা প্রোগ্রামের প্রয়োজনীয়তা হলো যে আমরা এমন একটা প্রোগ্রাম লিখে দিব, এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, যেই অ্যাপ্লিকেশন আমাদেরকে এই অপারেশনগুলো করে দিবে। কার উপরে? ডাটাবেজের উপরে। ডাটাবেস কি? যেখানে একই জাতীয় কিছু ইনফরমেশন তোমার সুশৃঙ্খলভাবে সাজানো আছে, ঠিক আছে। তো এই ডাটাবেজের উপরে আমি এই ইনফরমেশনগুলো করতে চাই, বা ডাটাবেসটাকে আমি ম্যানেজ করতে চাই, তার তার জন্য হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার লাগবে। তো এইটাই হচ্ছে আমাদের সেই সফটওয়্যার, যেটাকে আমরা বলতেছি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি করতেছে? আমাদের ডেটাবেসটাকে ম্যানেজ করতেছে। কিভাবে? যে সে হচ্ছে ডেটাবেজের উপরে এই 3টে বেসিক অপারেশন চালানোর ক্ষেত্রে হেল্প করতেছে, ঠিক আছে। তাহলে আশা করি বোঝা গেছে যে আমাদের ডেটাবেস থেকে কিভাবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রয়োজনীয়তাটা তোমার হচ্ছে দরকার হইলো, ঠিক আছে। তো এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা?
আশা করি বোঝা গেছে এই পর্যন্ত যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বেসিক আইডিয়াটা কি, কেন প্রয়োজন হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কেন প্রয়োজন হলো, কেন কেন হচ্ছে আমরা ম্যানুয়ালি ফাইলের মধ্যে গিয়ে গিয়ে স্টোর করতেছি না, আলাদা একটা সফটওয়্যার কেন লাগতেছে। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে, তাই না? খুবই সহজ আইডিয়া। ওকে, তাহলে সামনে আগাই। দেখো, আমি এতক্ষণ ধরে তোমাদেরকে মুখে যা যা বলেছি এগুলোই হচ্ছে এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে, ঠিক আছে? নাফিস বলছো মাইক্রোসফট শিট দিয়ে করে, না না, মাইক্রোসফট শিট না। আর তুহিন বলছো যে কোনো বার্তায় কি ইনফরমেশন, অবভিয়াসলি তোমার কোনো কিছু নির্দিষ্ট ডেটা মিলে যদি একটা মেসেজ দিতে পারে তখন সেটাকে আমরা ইনফরমেশন বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা বলতেছি একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, যার মেইন কাজ হচ্ছে ডেটাবেসকে ম্যানেজ করা বা তিনটে বেসিক অপারেশন করা। তিনটে বেসিক অপারেশন বলতে আমি বোঝাচ্ছি যেটা না করলে আসলে আমাদের ডেটাবেসকে আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে? এখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে শুধুমাত্র ওই তিনটে অপারেশন করবে বিষয়টা এরকম না, তার পাশাপাশি সে অনেক আরো কাজ করবে, ঠিক আছে? তো সবগুলোই তোমাদেরকে এখানে দেওয়া আছে, আমরা একটু এক নজরে দেখে নিই। আচ্ছা, তো আমাদের এখানে যেটা দেওয়া আছে একটু একটু খেয়াল করো সবাই, এখানে দেখো যে আমাদের প্রথম যেটা দেওয়া আছে যে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করতে পারে, ডেটাবেস তৈরি করতে পারে। অবশ্যই ডেটাবেস সে তৈরি করতে পারবে যেখানে আমরা ডেটা রাখবো। তো ডেটাবেস তৈরি, ডেটা এন্ট্রি এবং ডেটাকে সংরক্ষণ করা, ঠিক আছে? তো একদম বেসিক তিনটা কাজ সে করতে পারে, ঠিক আছে? মানে ওই বেসিক না, অ্যাড ইনসার্ট ডিলিট না, মানে আমাদের ডেটাবেস বানাতে তো হবে আগে, ডেটাবেস সংরক্ষণ করার আগে তো আগে হচ্ছে তুমি ডেটাবেস বানাবা, তো বানানোর কাজটা সে করতে পারবে, ডেটা এন্ট্রি দিতে পারবে যেটাকে আমরা ইনসার্ট বলতেছি, এবং ডেটা স্টোর করে রাখতে পারবে। এরপর দেখো ডেটার কোনো ভুল হলে সেটা সে তোমাকে খুঁজে বের করে দিবে, এটা হচ্ছে তার কিছু এক্সট্রা ফ্যাসিলিটি। তারপরে অপ্রয়োজনীয় ডেটা হচ্ছে ডিলিট করতে পারবে, যে ডিলিটের অপারেশনটা এখানে মেনশন হচ্ছে, দেখো। এরপরে তুমি চাইলে সার্চিং করতে পারবা বা কোয়েরি করতে পারবা, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কোয়েরি, কোয়েরি হচ্ছে একটা অপারেশন, বুঝছো? আমাদের তিনটা বেসিক অপারেশন আমরা দেখছি, এর পাশাপাশি কোয়েরিও হচ্ছে একটা অপারেশন। এটা হচ্ছে কোনো নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে ডেটা খোঁজা। আমি একটু এটা লিখে দিই যে কোয়েরি করার অর্থ, ডেটাবেজে কোয়েরি করার অর্থ হচ্ছে যে তুমি ডেটাবেজে কিছু নির্দিষ্ট শর্ত দিচ্ছ, ওই শর্ত যেই সব ডেটা ফুলফিল করে তাদেরকে তুমি দেখতে চাও, নির্দিষ্ট শর্তের ভিত্তিতে হচ্ছে তুমি কি করতে চাও, ডেটা খুঁজতে চাও, ঠিক আছে? ওকে, সো এরকম একটা উদাহরণ দিতে পারি যে ধরো আমাদের যে ডেটাবেসটা আছে, যে যেখানে হচ্ছে তোমার তোমার স্টুডেন্টদের নেম, রোল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আছে, ঠিক আছে? তো আমাদের এরকম একটা কাজ করতেই হতে পারে যে আমরা যেই সকল স্টুডেন্টদের রোল নাম্বার 1 থেকে 10-এর মধ্যে আমরা তাদের সব ইনফরমেশন দেখতে চাই, ঠিক আছে? তখন আমরা কি করব, আমরা হচ্ছে এই শর্তটাই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে দিব, এবং আমরা হচ্ছে ওই শর্তের উপর ভিত্তি করে সবগুলো ডেটা আমরা খুঁজে পাবো, ঠিক আছে? তো এটাকে আমরা বলি কোয়েরি করা। আচ্ছা, এরপরে দেখো যে কোয়েরি করার পরে তুমি চাইলে রিপোর্ট তৈরি করতে পারবা। রিপোর্ট হচ্ছে একটা তোমার ফ্রন্ট এন্ডের কাজ, যেখানে হচ্ছে আমরা ডেটাবেজের ডেটাগুলোকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করার একটা উপায় এখানে পাই, ঠিক আছে? এরপরে আমাদের আছে যে ডেটাবেসকে কোনো ফিল্ডের ভিত্তিতে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো। এই যে এই অপারেশনটা তোমরা আগেও শুনছো, এটাকে আমরা বলি হচ্ছে সর্টিং, সর্টিং করা, ডেটাকে সাজানো। অনেক সময় ডেটাকে সাজিয়ে রাখলে ডেটা নিয়ে কাজ করা অনেক সুবিধা হয়, ঠিক আছে? যে ধরো তোমার এমন একটা রিপোর্ট সাবমিট করতে হবে যে স্টুডেন্টদের মেরিট পজিশন অনুযায়ী তুমি হচ্ছে সিরিয়াল করছো, ঠিক আছে? মেরিট পজিশন অনুযায়ী সিরিয়াল করছো, ওইটা তোমাকে ধরো যে সাবমিট করতে হবে। তো এই সিরিয়াল করার যে কাজটা,
ওইটা কিন্তু আমরা ডেটাবেজে সর্টিং করে ইজিলি করতে পারি, ঠিক আছে। দুইভাবে করা যায়, অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং, অর্থাৎ তোমার হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু, অথবা লোয়েস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালু, দুইভাবে আমরা সর্টিং করতে পারি। না, কোয়েরি এআই এর মাধ্যমে করে না, এটা জাস্ট একটা প্রোগ্রাম। কোয়েরি হচ্ছে প্রোগ্রাম, মানে এখানে একটা বিষয় আছে, কোয়েরি করা বলতে যে তুমি যে কোনো কিছু দিতে পারবা তা কিন্তু নয়। এইখানেও আসলে যে সিনট্যাক্স আছে, গ্রামার আছে। আমরা দেখব যে আমরা যে কোয়েরিগুলো করতেছি তার জন্য গ্রামার আছে, এগুলো সামনে পড়বো। এসকিউএল, এসকিউএল হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ যেটা শিখে তুমি কোয়েরি করতে পারবা। তো কোয়েরি করার জন্য তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এটা এরকম না তুমি যে চ্যাট জিপিটির সাথে কথা বলতেছো, বিষয়টা এরকম না, ঠিক আছে। তুমি হচ্ছে কিছু ল্যাঙ্গুয়েজ শিখবা, ল্যাঙ্গুয়েজ শিখে তারপর ওই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তুমি একটা ইনস্ট্রাকশন বা সরি একটা কোয়েরি হচ্ছে লিখতে পারবা, ঠিক আছে। এবং ওই কোয়েরি লেখার পর সে হচ্ছে তোমাকে একটা রেজাল্ট দিবে। এই রেজাল্টে সেই সকল ইনফরমেশনই থাকবে যারা তোমার দেয়া শর্তকে পূরণ করে, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি এটা বোঝা গেছে। নেক্সটে দেখো আমাদের ডেটা ডুপ্লিকেশন কমানো। এইটা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের একটা কাজ, যে নতুন ডাটা যখন ইনসার্ট করতেছো তখন সে চেক করবে যে তুমি ডুপ্লিকেট কোনো ডাটাকে ইনসার্ট করতেছো কিনা, ঠিক আছে। কারণ ডুপ্লিকেট ইনসার্ট করার তো কোনো মানে নাই, একই ডাটা বারবার ইনসার্ট করলে তো তোমার জায়গা খরচ হবে অযথা, এটা তো করার কোনো মানে নেই। তো এই জিনিসটা সে অটোমেটিক চেক চেক দিয়ে দিবে, ঠিক আছে। কোয়েরি হচ্ছে একটা অপারেশন, কোয়েরি হচ্ছে একটা অপারেশন, খোঁজা। তুমি একটা শর্ত দিবা, সেই শর্তের ভিত্তিতে খোঁজা। যেমন আমি বললাম না যে আমাদের ধরো একটা টেবিল আছে, ডেটাবেস টেবিল, যেখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রোল, নাম আর হচ্ছে ধরো ইমেল আছে। তো আমি চাই রোল 1 থেকে 10 যারা আছে তাদের নাম, রোল আর ইমেল আইডি আমি দেখতে চাই। তখন আমি কোয়েরি করবো এইভাবে যে যাদের রোল 1 থেকে 10-এর মধ্যে তাদের ইনফরমেশন আমাকে শো করো। মানে এটা আমি বাংলায় মুখে বললাম, কিন্তু এই কাজটা যখন আমরা কম্পিউটারে করব তখন একটা গ্রামার মেনে হচ্ছে আমরা এই কমান্ডটা দিব, ঠিক আছে। আমরা দেখবো এগুলো। আচ্ছা, তোমরা একটু এক নজরে দেখে রাখো এগুলো, ঠিক আছে। একবারে ডিরেক্ট এখান থেকে কোশ্চেন না আসলেও এখান থেকে কিন্তু আমাদের তোমার সিকিউ হতে পারে বা ক খ কোশ্চেন হতে পারে। নেক্সট কাজটা আমরা কি করতে পারি, ডিবিএমএস দিয়ে আমরা হচ্ছে ডেটাবেজের অংশকে প্রিন্ট করতে পারি। এই কাজটা করা যেতে পারে যে রিপোর্ট তৈরি করে তুমি চাইলে প্রিন্ট করতে পারো। তারপরে ডেটাবেজ আপডেট করা, এই দেখো যে আপডেট অপারেশন আমরা পড়ছিলাম, এই আপডেট অপারেশন এখানে আসতেছে। এরপরে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে ডেটার নিরাপত্তা বিধান করা। আচ্ছা, তোমাদের অনেকেই আমাকে একটু আগে মেসেজ পাঠাইছিলা, যখন আমরা হচ্ছে ডিবিএমএস ওয়ার্ডটার সাথে পরিচিত হই, তোমরা বলছিলা যে ভাই মাইক্রোসফট এক্সেল হচ্ছে ডিবিএমএস এর একটা এক্সাম্পল। উত্তর হচ্ছে না, মাইক্রোসফট এক্সেল এটা হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম, এটা ডিবিএমএস না। তোমাদের মনে বা আমার মনেও এই প্রশ্নটা আসতো যে স্প্রেডশিট দিয়ে তো আমরা ডেটা স্টোর করতে পারি, আমরা টেবিল বানাতে পারি, টেবিলের মধ্যে ডেটা স্টোর করতে পারি। তো স্প্রেডশিট থাকতে আবার ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কি প্রয়োজন? এরকম কোশ্চেন কি তোমাদের মাথায় আসে নাই যে স্প্রেডশিট থাকতে আবার ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কি প্রয়োজন? আমি একটা পোল দিচ্ছি, তোমরা আমাকে একটু অ্যান্সার করে জানাও তো যে এরকম কোশ্চেন তোমাদের মাথায় আসছে কিনা। কোশ্চেন হচ্ছে যে আমাদের স্প্রেডশিট থাকতে কেন ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম লাগে। আচ্ছা, অনেকে বলছো যে না তোমাদের মাথায় এই কোশ্চেন আসে নাই। আচ্ছা, তোমরা মানে আগে থেকে অ্যান্সার জানো, দুইটাই জানো। আচ্ছা, আমাকে কেউ বলো তো কেন স্প্রেডশিট দিয়ে ডেটাবেজ ম্যানেজমেন্টের যে কাজটা সেটা করা যায় না? তাহসিন বলছো স্প্রেডশিট দিয়ে ডেটা ম্যানেজমেন্ট করা যায় না। ম্যানেজমেন্ট বলতে তুমি কি বোঝাচ্ছ, আমি ওইটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, হাইফা হচ্ছে ভালো একটা অ্যান্সার দিছো। হাইফা বলছো যে সেফটি নাই, এক্স্যাক্টলি। রোহানও আরেকটা ভালো কথা বলছো যে ডাটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে খোঁজা কষ্ট। যাই হোক, তোমরা অনেকগুলো কথাই আমাকে বলছো। হ্যাঁ, মোটামুটি অনেকেই বিষয়গুলো ধরতে পারছো যে আমরা স্প্রেডশিট দিয়ে আসলে কিছু কাজ করতে পারি না, লিমিটেশন আছে। এই কারণে আসলে আমাদের ডিবিএমএস সিস্টেম লাগে, ঠিক আছে।
তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের ডেটার নিরাপত্তা, সিকিউরিটি। অর্থাৎ স্প্রেডশিটে যখন আমরা একটা টেবিল বানিয়ে ডেটা রাখি, ওইখানে কোনো সিকিউরিটি মেজারমেন্ট থাকে না, চাইলে কেউ ওইটাকে অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে, ব্রিচ করতে পারে, ঠিক আছে, আমাদের সিকিউরিটি ব্রিচ করতে পারে। তো এখানে কোনো এক্সট্রা কোনো সিকিউরিটি ফ্যাসিলিটি নাই এই স্প্রেডশিট প্রোগ্রামে। কিন্তু আমরা বাস্তব জীবনে যখন আমাদের ডেটাগুলোকে হচ্ছে ডেটাবেস টেবিলে রাখবো, আমাদের অনেক এরকম ডেটা থাকতে পারে যেগুলো আমাদের প্রাইভেট ডেটা, এরকম থাকতে পারে না? ধরো ব্যাংকের যে ডেটাবেস সফটওয়্যারটা, ব্যাংকের যে ডেটাবেসটা থাকবে কোনো একটা ব্যাংকের, ওইখানে তার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টদের কিন্তু খুবই সেন্সিটিভ ইনফরমেশন থাকবে, তাই না? যে ধরো ক্রেডিট কার্ড নাম্বার, তারপর তার বর্তমানে অ্যাকাউন্টে কত টাকা আছে, ঠিক আছে, আরও অনেক পার্সোনাল ইনফরমেশন বা প্রাইভেট ইনফরমেশন থাকবে। এখন এই ইনফরমেশনগুলো যদি যে কেউ অ্যাক্সেস করতে পারে, তাহলে কি একটা ঝামেলা না? তো আমাদের এক্সট্রা ভাবে কি করতে হবে, সিকিউরিটি মেজারমেন্ট অ্যাপ্লাই করতে হবে টেবিলের উপরে, ডেটাবেস সিস্টেমের উপরে। তো এই কাজটা আমরা স্প্রেডশিট দিয়ে করতে পারি না, যার কারণে আমাদের আলাদাভাবে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রয়োজন হলো। আরও কিছু বিষয় আছে, এগুলো আমরা সামনে দেখব। তো অন্যতম একটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য হচ্ছে আমরা এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করি, ঠিক আছে। স্প্রেডশিটের প্রয়োজনীয়তা কি সামিহা জিজ্ঞেস করছে। স্প্রেডশিট হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের, যদি কোনো হচ্ছে তোমার সহজ হিসাব নিকাশ স্টোর করে রাখা লাগে বা সহজ হিসাব নিকাশ যদি করা লাগে একই জাতীয় কিছু ডেটার উপর, সেগুলো আমরা করতে পারি, ঠিক আছে। যেমন ধরো যে তুমি একটা ইভেন্ট ম্যানেজ করবা, তো তোমাকে হচ্ছে যেই যেই তোমার হচ্ছে মেহমান ওইখানে আসবে, ঠিক আছে, তাদের ধরো যে নাম ওইখানে রাখতে হবে, তারপর তারা সবাই ধরো যে টোকেনের অ্যাগেইনস্টে হচ্ছে পাবে, কিছু গিফট পাবে। তো তোমাকে হচ্ছে চেক করতে হবে যে কে গিফট পাইছে কে গিফট পায় নাই। তো এই পুরো বিষয়টা, অর্থাৎ প্রত্যেকটা মেহমান, তার ইনফরমেশনের অ্যাগেইনস্টে তুমি দেখবা যে তারা কি গিফট কালেক্ট করছে কি কালেক্ট করে নাই। তো খুবই সিম্পল একটা কাজ, যেখানে তোমার কিছু ডেটা ম্যানেজ করতে হচ্ছে। তো এই ম্যানেজমেন্টটা তুমি স্প্রেডশিট দিয়ে করতে পারো। যে তুমি কি করবা, স্প্রেডশিটে একটা কলাম বানাবা যেখানে হচ্ছে তোমার ওই প্রোগ্রামে যতজন মানুষ আসার কথা তাদের সবার ইনফরমেশন থাকবে, আর আরেকটা কলামে থাকবে যে তারা কি তাদের টোকেন দিয়ে বা কুপন দিয়ে হচ্ছে গিফট কালেক্ট করছে কিনা, ঠিক আছে, কালেক্ট করলে টিক দিবা, কালেক্ট না করলে টিক দিবা না। তো দেখো খুব সহজ একটা কাজ, এটা তুমি স্প্রেডশিট দিয়ে করতে পারো। তো এখানে আসলে সিকিউরিটির কোনো বিষয় নেই, বুঝা গেছে? হিসাব নিকাশ, সহজ হিসাব নিকাশ, এগুলো হচ্ছে আমরা স্প্রেডশিটে করতে পারি। রোহান বলছে ডাটাবেজে সিকিউরিটি মেজারমেন্ট কিভাবে দেয়, এগুলো বড় হলে পড়বা। ট্রানজেকশন একটা আলাদা কনসেপ্ট আছে, এগুলো পড়বা, ঠিক আছে। এখন আসলে এই লেভেলে হয়তো আমরা খুব বেশি সিকিউরিটি নিয়ে কথা বলবো না, তবে তোমাদের এই চ্যাপ্টারেই লাস্টের দিকে এনক্রিপশন নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলা হবে, যেটা আসলে সিকিউরিটিরই একটা পার্ট। তবে আমরা হয়তো বা ডিরেক্ট ইমপ্লিমেন্ট করে দেখাবো না যে কিভাবে আসলে সিকিউরিটির কাজ করা হয়। আচ্ছা, তো লাস্ট পয়েন্টে আমরা চলে আসছি এই স্লাইডের, সেটা হচ্ছে যে ডেটার ব্যাকআপ ও রিকভারি করা, ঠিক আছে। এই কাজটা আমরা এই যে ডিবিএমএস দিয়ে করতে পারি। যে ধরো তুমি তোমার কোনো ইনফরমেশন তোমার লোকাল পিসিতে রাখছো, ঠিক আছে, মানে তোমার ডেস্কটপে রাখছো। এখন এরকম হইতেই পারে যে তুমি যেই জায়গায় যেই ফাইলে রাখছো ওই ফাইলটা করাপ্ট হয়ে গেছে বা সামহাও ওই ফাইলটা ডিলিট হয়ে গেছে। তো খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি হয়, তাহলে ওইটার ব্যাকআপ তো তোমার রাখা উচিত ছিল, তাই না? তো ওই ব্যাকআপটা কোথায় রাখতে পারো, ওই ব্যাকআপটা তুমি চাইলে ডিবিএমএস এ রাখতে পারো, ঠিক আছে। তো সবসময় আমাদের এই কাজটা করা হয় যে আমাদের সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো সবসময় ব্যাকআপ রাখা হয়, যে একটা যদি নষ্ট হয় আমরা যেন আরেকটা ইউজ করতে পারি, ঠিক আছে। সো ডিবিএমএস দিয়ে আমরা এই যে ডেটার ব্যাকআপ রাখতে পারি এবং পরবর্তীতে রিকভারি করতে পারি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় ডেটা। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। সো এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, ফার্স্ট কুইজটা অ্যান্সার করার চেষ্টা করি। আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি।
তুহিন বলতেছো ডিবিএমসি ইউজ করবো কিভাবে? প্রথম কথা, আমরা তো ডিবিএমসি ইউজ করবো না, আমরা ইউজ করবো ডিবিএমএস। আর ওইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করবো, আজকে হচ্ছে জাস্ট থিওরি। রায়ান বলছে এই চ্যাপ্টারটা অবহেলিত। হ্যাঁ, এতদিন ছিল, এখন আশা করি আর থাকবে না সামনে থেকে। হ্যাঁ, ডিবিএমএস হচ্ছে একটা সফটওয়্যার। ঠিক আছে, তোমাদেরকে আর 5 সেকেন্ড সময় দিব, এর মধ্যে অ্যান্সারটা সাবমিট করো। ওকে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি কারেক্ট অ্যান্সার দিয়েছো, উইচ ইজ অপশন ডি। এখানে কোশ্চেনটা কি ছিল দেখো, যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজ হচ্ছে নিচের কোনটি? ঠিক আছে, এই যে ডেটাবেস তৈরি করা অবশ্যই করতে পারি, ডেটাবেস এন্ট্রি ও সংরক্ষণ করা করতে পারি, রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা হ্যাঁ করতে পারি। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডেটার বোর্ডটা তোমাদের সাথে শেয়ার করতেছি। সন্ধি সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপরে দেবদূত, তাসনিম, রোহান, কেয়া, সুরাহা, বর্ণা, রাইফ, মিরাজ, প্রীত এবং আরো অনেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ডিবিএমএস সফটওয়্যার, সফটওয়্যার, ডিবিএমএস হচ্ছে সফটওয়্যার। আচ্ছা, এই যে দেখো আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক এখানে চলে আসতেছে, সেটা হচ্ছে যে স্প্রেডশিট আর ডেটাবেজের মধ্যে তুলনা, যেটা আমাদের অনেকের মনে একটা কোশ্চেন হিসেবে থাকে। তো আমরা অলরেডি কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলে আসছি যে কেন হচ্ছে আমাদের স্প্রেডশিট দিয়ে ডেটাবেজ ম্যানেজ করার কাজটা হয় না। তো আমি এখানে 3টা পয়েন্ট মূলত বলবো তোমাদেরকে। ঠিক আছে, যে এই কাজটা আমরা স্প্রেডশিটে করতে পারি না এবং এর কারণেই হচ্ছে আমাদের হচ্ছে ডেটাবেজ লাগে। প্রথম হচ্ছে যে সিকিউরিটি। ঠিক আছে, সিকিউরিটি পারপাজে আমাদের ডেটাবেজ লাগে, স্প্রেডশিট সিকিউরিটি বিষয়টা হ্যান্ডেল করতে পারে না। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের ওই যে কোয়েরির বিষয়টা আমরা স্প্রেডশিটে এফিসিয়েন্টলি করতে পারি না, এই কারণে আমাদের ডেটাবেজ নামক আলাদা একটা সফটওয়্যার লাগে। অ্যান্ড ফাইনালি যেটা আমি লিখবো সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমাদের আরেকটা লিখি, আরেকটা আছে এটা আমরা জেনে রাখতে পারি, সেটা হচ্ছে রিলেশন। ওকে, সো এই পয়েন্টগুলো দেখা যায় যে আমাদের স্প্রেডশিট এই পয়েন্টগুলোতে হেল্প করতে পারে না, এই কারণে আমাদের ডেটাবেজের প্রয়োজন হয়। তো আমি একটু আলোচনা করি প্রত্যেকটা নিয়ে। সিকিউরিটি নিয়ে আমরা অলরেডি কথা বলছি, স্প্রেডশিটের আলাদা করে সিকিউরিটি মেজারমেন্ট নেই। ঠিক আছে, তুমি যে টেবিলটা তৈরি করবে তার উপরে কোনো সিকিউরিটি মেজারমেন্ট অ্যাপ্লাই করতে পারবা না। কোয়েরি হচ্ছে যে আমি শর্ত দিয়ে তথ্য খুঁজবো, ইনফরমেশন খুঁজবো। তো এটা স্প্রেডশিট দিয়ে তুমি এফিসিয়েন্টলি করতে পারবে না। হ্যাঁ, স্প্রেডশিট দিয়ে খোঁজা যায় না তা না, তবে আর আমরা যদি অনেকগুলো কমপ্লেক্স কন্ডিশন দিয়ে খুঁজতে চাই, ওইটা দেখা যায় স্প্রেডশিট করতে পারে না, হ্যান্ডেল করতে পারে না। তো ওই সময় আমাদের ডেটাবেস লাগে। এরপর আসে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সির অর্থ কি? কনসিস্টেন্সির অর্থ হচ্ছে যে আমি যদি ফাইলে কোনো চেঞ্জ করি সেটা যেন, আমি যদি ইনফরমেশনে কোনো চেঞ্জ করি সেটা যেন আমার ডেটাবেজে আপডেট হয়ে যায়। ঠিক আছে, এই বিষয়টা অনেক সময় স্প্রেডশিটে হ্যান্ডেল হয় না। যে ধরো স্প্রেডশিটে তুমি চেঞ্জ করছো, ওটা সেভ করো নাই, দেখা যাবে যে তোমার কোনো কারণে কম্পিউটার যদি মাঝখানে বন্ধ হয়ে থাকে, তাহলে তোমার ওই ডেটা যা চেঞ্জ করছো ওগুলা কিন্তু আমাদের টেবিলে সেভ হয় নাই, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে স্প্রেডশিটে। তো এই বিষয়টাকে আমরা বলি ইনকনসিস্টেন্সি। ঠিক আছে, তো ডেটাবেস কিন্তু তোমাকে কনসিস্টেন্সির অ্যাসিউরিটি দেয়, যে তুমি যদি ডেটাবেজের ডাটায় কোনো চেঞ্জ জানো সেটা সেভ হয়ে থাকবে। ঠিক আছে, ডেটাবেজে সেভ হয়ে থাকবে। আচ্ছা, অ্যান্ড ফাইনালি এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রিলেশন। যে আমরা অনেক সময় এরকম করতে চাই যে অনেকগুলো টেবিল বানিয়ে তাদের মধ্যে রিলেশন তৈরি করতে চাই। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। ধরো যে আমাদের দুইটা এরকম টেবিল আছে, এই দুইটা টেবিলের মধ্যে আমরা কি করতেছি, আমরা ধরো একটা কলেজের স্টুডেন্টদের কিছু ইনফরমেশন এই দুইটা টেবিলের মধ্যে রাখতেছি। কিভাবে রাখতেছি? ধরো যে এই প্রথম টেবিলে রাখতেছি হচ্ছে আমরা স্টুডেন্টের নাম এবং তার একাডেমিক রেজাল্ট। ঠিক আছে, যে সে ধরো আইসিটি সাবজেক্টে কত মার্কস পাইছে সেটা, এটা হচ্ছে একটা টেবিলে রাখতেছি। আর আরেকটা টেবিলে রাখতেছি হচ্ছে ধরো তার পার্সোনাল ইনফরমেশন। ঠিক আছে, যেমন স্টুডেন্টের নাম, তারপরে হচ্ছে স্টুডেন্টের আইডি,
স্টুডেন্টের হচ্ছে তোমার ইমেইল, এই যে এই ইনফরমেশনগুলো। তো দেখো আমরা কিন্তু দুইটা আলাদা আলাদা টেবিল তৈরি করছি, যেখানে স্টুডেন্টের আলাদা আলাদা ইনফরমেশন দুইটা টেবিলে আছে। একটা টেবিলে আছে স্টুডেন্টের একাডেমিক ইনফরমেশন, আরেকটা টেবিলে আছে স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশন। এখন আমার এরকম একটা কোয়েরি প্রয়োজন হতে পারে, এরকম একটা কোয়েরি করা লাগতে পারে যে ধরো আমি একটা স্টুডেন্টের আইডি জানি, আমি এখন বের করতে চাই যে ওই স্টুডেন্টটা আইসিটিতে কত মার্কস পেয়েছে। তাহলে কি করতে হবে, আমাকে এই দুইটা টেবিলের মধ্যে রিলেশন করতে হবে। রিলেশন করে তারপরে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই যে আমি এই টেবিল থেকে কোনো একটা স্টুডেন্টের জন্য যে আইডি পাচ্ছি, সেই আইডির জন্য ওই স্টুডেন্টের এই নতুন মানে তোমার একাডেমিক ইনফরমেশনের টেবিলের আইসিটিতে মার্কস কত। ঠিক আছে, আমি আরেকবার বলতেছি যে আমাদের এরকম হতে পারে কোনো সময় যে দুইটা টেবিলের মধ্যে আমাদের কানেকশন প্রয়োজন হতে পারে, কানেকশনের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, যেমন আমি ধরো এই বিষয়টা জানতে চাই যে যেই স্টুডেন্টের আইডি হচ্ছে 3 তার আইসিটির মার্কস কত। তো আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে যে যেই স্টুডেন্টের যেই স্টুডেন্টের আইডি 3 তার নাম কি। ধরো তার নাম হচ্ছে এ, তাহলে আমার দেখতে হবে এই এ নামে আমাদের এই নামে এই টেবিলে যে রোটা আছে ওই রোতে আইসিটির মার্কসটা কত সেটা খুঁজে বের করতে হবে। আমি কি প্রসেসটা বুঝতে পারছি? তো আমাদের অনেক সময় হচ্ছে এরকম দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে হয়, রিলেশন করে আমাদের ডেটা ফাইন্ডিং করতে হয়, ডেটা সার্চিং করতে হয়। তো এই বিষয়টাকে আমরা বলি রিলেশন, এটাকে আমরা বলতেছি রিলেশন। দুইটা টেবিলের মধ্যে কানেকশন তৈরি করা, এটাকে আমরা বলতেছি রিলেশন। তো এই কাজটা, মাল্টিপল টেবিলের মধ্যে রিলেশন তৈরি করার কাজটা তুমি স্প্রেডশিট দিয়ে করতে পারবে না, তোমার তখন লাগবে হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। ঠিক আছে, তো এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের স্প্রেডশিটের সাথে ডিবিএমএস এর পার্থক্য। আচ্ছা, তোমরা এই যে তুহিন যেরকম হচ্ছে ডিবিএমএস কিভাবে ডাউনলোড করব, ডিবিএমএস কিভাবে ব্যবহার করবো, এগুলো নিয়ে অনেক অস্থির হয়ে গেছো। তো তুহিনকে বলতেছি আমরা ডিবিএমএস যখন দেখব, আমি তোমাদেরকে একদম বেসিক থেকেই দেখাবো কিভাবে ডাউনলোড করা যায়। আমি তো এইভাবেই দেখাই তোমাদেরকে, একদম ফাইল কিভাবে ওপেন করতে হয়, কিভাবে ফাইল সেভ করতে হয়, সবই দেখাই। আজকে যেহেতু এটা দেখাচ্ছি না, তুমি এটা নিয়ে আর মাথা খাওয়ায় না। হ্যাঁ, কোয়েরি বা রিলেশন করা এগুলো হচ্ছে তোমার কোড করতে হয়। এক্স্যাক্টলি কোড বলবো না, ওইটা কোয়েরি বলি আমরা। ঠিক আছে, বা ওইটা অনেকটা কোডিং এর মতোই, অনেকটা কোডিং এর মতোই। তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ওই ল্যাঙ্গুয়েজ ইউজ করে তুমি হচ্ছে কোয়েরি করতে পারবা। আচ্ছা, রোহান বলছো যে ভাই মাইক্রোসফট এক্সেলে তো অটোমেটিক ব্যাকআপ হয়ে থাকে, সো ফাইল ক্র্যাশ করলেও তো উদ্ধার করা যাবে। আমি আসলে মানে ব্যাকআপটা সহজে বলছি তোমাদেরকে, কিন্তু ব্যাকআপ বলতে আসলে এই ব্যাকআপ না, মানে তুমি যেটা বলতেছো যে লোকাল পিসিতে আসলে সেভ হয়ে থাকা, এটা আসলে ব্যাকআপ না। ব্যাকআপ বলতে হচ্ছে ধরো যে আমাদের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কোনো একটা তোমার ক্লাউড সার্ভারের সাথে কানেক্টেড। ঠিক আছে, তো আমরা যা চেঞ্জ করব এটা ক্লাউড সার্ভারে হচ্ছে আপডেট হয়ে থাকবে, ওইটা বুঝাইছি আমি। ওকে, কনসিস্টেন্সি বলতে ওই যে একটু আগে রোহান যেটা বললো যে আমাদের যদি ধরো টেবিলে কোনো আমরা চেঞ্জ আনি, টেবিলে যদি আমরা কোনো চেঞ্জ আনি, তাহলে ওই চেঞ্জটা যেন আমাদের অ্যাকচুয়াল ডেটাবেজেও চলে আসে। ঠিক আছে, যে আমাদের এখানে ধরো আমরা এই টেবিলে এই প্রথম রোতে যে স্টুডেন্ট আছে তার নামকে চেঞ্জ করলাম। ঠিক আছে, চেঞ্জ করলাম, এখন এরকম হতেই পারে যে আমাদের সেভ করতে মনে নাই। তখন কি হবে, যে এই যে যে তুমি চেঞ্জটা করছো, এই চেঞ্জটা কিন্তু আর থাকবে না, ইনকনসিস্টেন্ট হয়ে যাবে, তাই না? তো এইটা যেন না হয়। বা এরকম আরেকটা এক্সাম্পল দিতে পারি যে ধরো আমাদের প্রথম টেবিলে নামটা আমরা চেঞ্জ করে, স্টুডেন্টের নামটা চেঞ্জ করে আমরা এ করছি, কিন্তু দ্বিতীয় টেবিলে এটা এ চেঞ্জ হয় নাই, মানে এই চেঞ্জটা দ্বিতীয় টেবিলে আসে নাই। তাহলে এটা একটা ইনকনসিস্টেন্সি, মানে কোনো একটা চেঞ্জ করলে সেটা সব টেবিলে চেঞ্জ হবে, পুরো ডেটাবেজে ওই চেঞ্জটা আসবে, ওই চেঞ্জটা এসে সেভ হবে। ওকে, আচ্ছা ফাবিহা একটা সুন্দর কোশ্চেন করছো যে এক টেবিলে সব ডেটা দিলে কি হয়, এত আলাদা আলাদা টেবিল বানানোর দরকার কি? কোশ্চেনটা একটু মানে তুমি যদি লার্জ স্কেলে চিন্তা করতে তাহলেই বুঝতে পারতা যে আমরা সব এক জায়গায় গাদাগাদি করে রাখলে সমস্যা কি।
সমস্যা হচ্ছে যে পরে তুমি যখন নিজে খুঁজতে যাবা না, তখন তুমি বিপদে পড়ে যাবা। বুঝতে পারছো? তুমি যখন এই যে নেম, আইডি, ইমেল, আইসিটি নাম্বার সব এক জায়গায় রাখবা, তখন দেখা যাবে যে তোমার খোঁজার কাজটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। ধরো তুমি নামের এগেইনস্টে আইসিটির নাম্বার খুঁজতে চাও, এই কাজটা তুমি এই টেবিল থেকে যত সহজে করতে পারবা, যেহেতু দুইটা মাত্র কলাম আছে, তত সহজে করতে পারবা। এই টেবিলে করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, ম্যানেজ করা, টেবিল ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাবে। যত বেশি হবে, যত বড় হবে, তত ম্যানেজ করা ডিফিকাল্ট। এইটাই কারণ। আচ্ছা, কোয়েরিটা এখনো অনেকের কাছে ক্লিয়ার না? কোয়েরি তো সহজ, দেখো এই যে এ নামের যে আছে, এটা ধর আব্দুল, আব্দুলের আইসিটি মার্কস আমি খুঁজতে চাই। এখানে আব্দুল আছে, এখানে বাবুল আছে, ঠিক আছে, এখানে কাবুল আছে, অনেকে আছে। তো এর মধ্যে থেকে আমি আব্দুলের ডাটা খুঁজে পেতে চাই, এটাকেই বলতেছি আমরা কোয়েরি করা। বুঝছো? ওকে, টেবিলে কোয়েরি দিয়ে কি খুঁজবো? কোয়েরি দিয়ে ডাটা খুঁজবো, ইনফরমেশন খুঁজবো, ঠিক আছে। এবং এই যে আমি আব্দুলের আইসিটি মার্কস চাই, তাহলে আমি আব্দুলের নামের এগেনস্টে আইসিটি মার্কস আমি হচ্ছে কোয়েরি করব। তো আমার সামনে হচ্ছে এই পুরো রোটা চলে আসবে, সো এটা হচ্ছে কোয়েরির রেজাল্ট, অর্থাৎ কোয়েরি করে আমরা ইনফরমেশন পাচ্ছি। ওকে, এখন আমরা আসি যে আমরা যে ডেটাবেজে ডেটা স্টোর করে রাখতেছি, এটা আসলে কম্পিউটারে কোথায় স্টোর হচ্ছে। উত্তরটা হচ্ছে কম্পিউটারের মেমোরিতে স্টোর হচ্ছে, ঠিক আছে। এখন কম্পিউটারের যে মেমোরি, এইটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এখন এই ভাগটা করা হয়েছে কিসের উপর ভিত্তি করে, আমরা একটু দেখি। প্রাইমারি মেমোরি আমরা কাদেরকে বলতেছি? প্রাইমারি মেমোরি হচ্ছে সে সকল মেমোরি যাদেরকে সিপিইউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে। একটু লিখি এটা, সিপিইউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে। এদেরকে আমরা বলতেছি প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে কে কে আছে একটু দেখো, এই যে র্যাম, আর আছে হচ্ছে রম। র্যামের ফুল মিনিং হচ্ছে তোমার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রমের ফুল মিনিং হচ্ছে রিড অনলি মেমোরি, ঠিক আছে। এখন প্রাইমারি মেমোরি হচ্ছে আমাদের সিপিইউর সাথেই থাকে, ঠিক আছে, মাদারবোর্ডের মধ্যে সিপিইউর সাথেই থাকে। সো আমাদের সিপিইউ যে কাজ করে, সিপিইউ কি করে বলো তো? সিপিইউ, যেটাকে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসর, এটা হচ্ছে তাকে যে ইনস্ট্রাকশনগুলো আমরা প্রোগ্রাম লিখে দেই, সেই ইনস্ট্রাকশনগুলো সে এক্সিকিউট করে, এটা হচ্ছে সিপিইউর কাজ। তো ইনস্ট্রাকশনগুলো যে সে নিচ্ছে, কোথা থেকে নিচ্ছে? এই র্যাম থেকে নিচ্ছে। তুমি যে প্রোগ্রামটা লিখে দিয়েছো, ওই প্রোগ্রামটা যখন সিপিইউ এক্সিকিউট করে, সে কোথা থেকে ইনফরমেশন নিয়ে এক্সিকিউট করে? র্যাম থেকে ইনফরমেশন নিয়ে এক্সিকিউট করে, ঠিক আছে। সো সিপিইউ ডিরেক্টলি যেই মেমোরিকে অ্যাক্সেস করে, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি। বোঝা গেছে না এটা? ওকে, সিপিইউ হচ্ছে প্রসেসর, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমাদের মানুষের সিপিইউ কি? ব্রেইন। কম্পিউটারের একটা সিপিইউ আছে, যেটা একটা ডিভাইস, যেটা কি করে, আমি যদি একদম সহজ ভাষায় যদি বলি, যে সে হচ্ছে যোগ বিয়োগ এরকম কিছু তোমার অ্যারিথমেটিক ক্যালকুলেশন করে, ঠিক আছে। ওই যে বাইনারি যোগ বিয়োগ এরকম কিছু অ্যারিথমেটিক ক্যালকুলেশন করে। অ্যারিথমেটিক, তার পাশাপাশি লজিক্যাল ক্যালকুলেশনও করে। আচ্ছা, তোমরা এইদিকে মনোযোগ দাও, তোমরা এখনই সেকেন্ডারি মেমোরিতে চলে গেছো, এই আমরা প্রাইমারি মেমোরিতে আছি। প্রাইমারি মেমোরি এটা দেখো। আচ্ছা, তো র্যামের বিষয়টা বোঝা গেছে তাই না? আমি একটু লিখি এটা, যে র্যামের কাজ কি। র্যামের কাজ হচ্ছে যে আমাদের যেই প্রোগ্রামের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো থাকে, সেই ইনস্ট্রাকশনগুলোকে সে হচ্ছে স্টোর করে, ঠিক আছে। সহজ হিসাব, এটা হচ্ছে র্যামের কাজ। এরপর আমাদের আসতে হচ্ছে রম। রম কি করে? রম হচ্ছে এটাকেও সিপিইউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে। কখন অ্যাক্সেস করে? আমাদের কম্পিউটার যখন তোমার স্টার্ট হয়, তখন কম্পিউটারটা বুট হয়, ঠিক আছে, বুটিং করি আমরা, এটাকে আমরা বলি বুট হওয়া। তো যখন কম্পিউটার বুট হয়, তখন সে হচ্ছে ওএস লোড করে, অপারেটিং সিস্টেম লোড করে। তো অপারেটিং সিস্টেম লোড করার সময় যে ইনস্ট্রাকশনগুলো, সেই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে সে রম থেকে পড়ে নেয়, ঠিক আছে, রম থেকে। এবং এর মধ্যে অপারেটিং সিস্টেম লোড করার সময় সে যেই প্রোগ্রামটা ইউজ করে, সেটাকে আমরা বলি হচ্ছে বায়োস।
নাম শুনছো হয়তো বা, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, ঠিক আছে। সো আমাদের এই রমের মধ্যে হচ্ছে বায়োসের কোডটা থাকে, সেটা ইউজ করে হচ্ছে আমাদের কম্পিউটার স্টার্ট হয়, অপারেটিং সিস্টেমকে লোড করে, এটাকে আমরা বলি বুটিং, বুটিং হওয়া, ঠিক আছে। ওকে, তো এই কাজগুলো আমাদের হচ্ছে প্রাইমারি মেমোরিতে হয়, এবং সিপিইউ হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরিকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারি মেমোরির আরেকটা খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে আমাদের প্রাইমারি মেমোরি হচ্ছে সবসময় ভোলাটাইল হয়, ভোলাটাইল। ভোলাটাইল শব্দের এখানে তাৎপর্য কি? বায়োস, বায়োস হচ্ছে ভাই একটা প্রোগ্রাম, একটা প্রোগ্রাম যার মধ্যে হচ্ছে কম্পিউটার স্টার্ট হওয়ার সময় যা যা কাজ করে নেওয়া লাগে, কি করা লাগে, অপারেটিং সিস্টেম লোড করা লাগে, ওই কোডটা এখানে লেখা থাকে, বুঝছো? মানে ইনস্ট্রাকশন, কিছু ইনস্ট্রাকশন লেখা থাকে এখানে। তুমি সহজভাবে চিন্তা করো, ঠিক আছে, এত জটিল যাওয়ার দরকার নেই যে কিভাবে কাজ করে, কি কি কাজ করে, এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, জাস্ট বুঝো যে এটার বেসিক আইডিয়াটা কি। ভোলাটাইল কি? হ্যাঁ, ভোলাটাইলের বিষয়টাই এখন বলবো। ভোলাটাইলের অর্থ হচ্ছে যে এই মেমোরিতে, প্রাইমারি মেমোরিতে, প্রাইমারি মেমোরিগুলোতে যেই ডাটা থাকে সেই ডাটাগুলো টেম্পোরারিলি সেভ করা থাকে, টেম্পোরারিলি সেভ। এর অর্থ কি? যে সিপিইউ যতক্ষণ কোনো একটা ডেটা নিয়ে বা কোনো একটা ইনফরমেশন নিয়ে কাজ করতেছে, ততক্ষণ সে হচ্ছে এই র্যাম বা রমের মধ্যে সেই ইনফরমেশন বা ডেটাগুলোকে রাখতেছে, ঠিক আছে। মাঝখানে, সিপিইউর কাজ করার মাঝখানে যদি ধরো কারেন্ট চলে যায়, তাহলে কি কম্পিউটার বন্ধ হয়ে যাবে, সিপিইউর কাজ করা বন্ধ হয়ে যাবে। তো সিপিইউ যখনই কাজ করা বন্ধ করে দিবে, ঠিক আছে, এরকম যদি হয়, তখন দেখা যাবে যে র্যাম আর রমে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো মুছে গেছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তোমার র্যাম আর রমে আমি যে ইনফরমেশনগুলো রেখেছিলাম এগুলো টেম্পোরারিলি ছিল, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী হিসাবে ছিল। মানে সিপিইউ যতক্ষণ কাজ করবে ততক্ষণ হচ্ছে আমাদের র্যাম বা রমের মধ্যে ইনফরমেশনগুলো থাকবে, কাজ শেষ ওগুলো মুছে যাবে। সো যেহেতু এখানে টেম্পোরারিলি হচ্ছে ডাটা থাকে, এই কারণে এই ধরনের মেমোরিকে আমরা বলি ভলাটাইল মেমোরি, ভলাটাইল, ঠিক আছে। না, এখানে পার্মানেন্টলি সেভ হয় না। তাহলে ভোলাটাইল বোঝা গেছে না, যে ভোলাটাইল হচ্ছে আমাদের সেই মেমোরি যেখানে ডেটা পার্মানেন্টলি সেভ করা থাকে না, টেম্পোরারিলি সেভ করা থাকে। কতক্ষণ? যতক্ষণ সিপিইউ ওই ডেটার উপরে কাজ করবে ততক্ষণ পর্যন্ত সেভ করা থাকে। ওই প্রোগ্রাম শেষ হয়ে গেলে, ওই প্রোগ্রাম শেষ হয়ে গেলে বা সিপিইউর কাজ শেষ হয়ে গেলে কিন্তু ওই ডাটা মুছে যেতে পারে, মুছে যেতে পারে। এটা সবসময় যে থাকবে এই গ্যারান্টি নাই, এই কারণে এটাকে আমরা বলতেছি ভোলাটাইল মেমোরি। এটুকু বোঝা গেছে? আর তোমরা হচ্ছে যে রমের কাজ নিয়ে বলতেছো, রমের কাজ হচ্ছে, রম আসলে অনেক কাজ করে, তবে আমরা এখানে বেসিক যেই কাজটা জানবো সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটার যখন স্টার্ট হয়, কম্পিউটার স্টার্ট হওয়ার সময় শুরুতে যেই যেই ইনস্ট্রাকশনগুলো লোড করে নিতে হয়। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো যে তুমি যখন কম্পিউটার স্টার্ট করো তোমার সামনে কি ওই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে ইন্টারফেস সেটা চলে আসে না? চলে আসে না? সো এই ইন্টারফেস আনার জন্য তো তুমি কিছু করো নাই, তুমি জাস্ট পাওয়ার বাটন দিছো, ও অটোমেটিক উইন্ডোজ লোড করছে। উইন্ডোজ তো আলটিমেটলি একটা প্রোগ্রাম, ওইটাকে সে অটোমেটিক্যালি লোড করছে। তো এই যে সে যে লোড করতেছে, এই ইনস্ট্রাকশনটা কই দেওয়া আছে, মানে কে তাকে বলতেছে যে তুমি পাওয়ার যখনই পাবা, মানে যখনই তুমি অন হবা তখনই উইন্ডোজ অপারেটিং বা অপারেটিং সিস্টেমটা তুমি লোড করে নাও, এই ইনস্ট্রাকশনগুলো কে দিচ্ছে? এই যে রমের মধ্যে থাকা বায়োস। বোঝা গেছে? ওকে, সেগুলো হচ্ছে আমাদের টেম্পোরারি মেমোরি। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা নেক্সটে আসি সেকেন্ডারি মেমোরি। তো সেকেন্ডারি মেমোরি প্রাইমারি মেমোরির সাথে কোন জায়গায় ডিফারেন্স তৈরি করে? দুই জায়গায়। আশা করি বুঝতে পারতেছো কোন দুই জায়গায় হবে। প্রথমত, সেকেন্ডারি মেমোরিকে আমাদের সিপিইউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে না। অর্থাৎ আমাদের যদি এমন কোনো ডেটার প্রয়োজন হয়, এমন কোনো ডেটার প্রয়োজন হয় যেটা ধরো যে প্রাইমারি মেমোরিতে নাই, আছে সেকেন্ডারি মেমোরিতে, তখন সিপিইউ কি করবে? সিপিইউ রিকোয়েস্ট করবে যে আমার ওই সেকেন্ডারি মেমোরিতে যেই ডাটা আছে সেটা লাগবে। তখন আমাদের সেকেন্ডারি মেমোরি থেকে সেই ডাটাকে ফেচ করে এনে বা তুলে এনে প্রাইমারি মেমোরি র্যামের মধ্যে রাখা হবে, ঠিক আছে। তো সিপিইউ কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছে না। এই কারণে আমরা বলি যে আমাদের প্রাইমারি মেমোরিগুলো অনেক ফাস্ট হয়,
প্রাইমারি মেমোরির মধ্যে যেসব ইনস্ট্রাকশন থাকে সেগুলো অনেক ফাস্ট এক্সিকিউট হয়। কেন? কারণ সিপিইউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে, তোমাকে 2 লেভেল 3 লেভেল পার হয়ে যেতে হয় না। কিন্তু সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে কিন্তু সিপিইউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে না। সিপিইউ একটা রিকোয়েস্ট দেয় যে আমার এমন একটা ডেটা লাগবে যেটা র্যামে নাই, তখন তোমার কম্পিউটার হচ্ছে ওই সেকেন্ডারি মেমোরি থেকে ডেটা পড়ে নিয়ে এসে র্যামের মধ্যে রাখে, তারপর সিপিইউ অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, এই কারণে আমাদের সেকেন্ডারি মেমোরিতে যেসব ইনস্ট্রাকশন থাকে সেগুলো কিন্তু অনেক সময় স্লোলি এক্সিকিউট হয়। ঠিক আছে, সময় একটু বেশি লাগে। আচ্ছা, তোমরা এটা আশা করি ফিল করছো। যারা দেখবা যে আগের কালে আমরা যেসব কম্পিউটার ইউজ করতাম ওইখানে কিন্তু র্যাম খুবই কম থাকতো, হাইয়েস্ট কত 2 GB। মানে আমি যেই কম্পিউটারগুলো ইউজ করছি, তুহিন বলছো যে মোবাইলের রম আর কম্পিউটারের রম কি এক কিনা? না, অবশ্যই এক হবে না, দুইটা ডিভাইস কমপ্লিটলি ডিফারেন্ট না। হ্যাঁ, কাজ ভিন্ন ভিন্ন। আচ্ছা, ঠিক আছে। সো আমরা যারা হচ্ছে আগের কম্পিউটারগুলো ইউজ করছি তারা একটু চিন্তা করে দেখো যে আগের কম্পিউটারগুলো কত স্লো ছিল। এটা কারণ কি? কারণ র্যামের ক্যাপাসিটি কম। ওই সময় র্যাম থাকতো 2 GB, আমাদের ম্যাক্সিমাম ডেটা হচ্ছে হার্ড ডিস্কে রাখা রাখতো। তো যখন তোমার কোনো ডেটা হচ্ছে হার্ড ডিস্ক থেকে পড়ে আনতে হতো তখন কিন্তু টাইম বেশি লাগতো অনেক। ঠিক আছে, এত ফাস্ট হইতো না। আচ্ছা, হ্যাঁ, রাজদীপের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ইয়েস। ওকে, তো আমরা একটু সেকেন্ডারি মেমোরি সম্পর্কে আরো পড়াশোনা করার চেষ্টা করি। তো এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য সেকেন্ডারি মেমোরির। সেকেন্ডারি যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে এই মেমোরিগুলো হয় হচ্ছে তোমার নন ভোলাটাইল। তো নন ভোলাটাইল বলতে আমরা কি বুঝি? যে এইখানে যেই ডাটাগুলো থাকবে সেগুলো পার্মানেন্টলি সেভ করা থাকবে, যতক্ষণ পর্যন্ত না তুমি ডিলিট করতেছো সেগুলো তোমার হচ্ছে মুছে যাবে না। ঠিক আছে, ডিলিটেড হবে না। ঠিক আছে, তো পার্মানেন্টলি সেভ করা থাকে, এই কারণে এটাকে আমরা বলতেছি নন ভোলাটাইল। তো এর এক্সাম্পল কি কি আছে দেখো, হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ, অপটিক্যাল ড্রাইভস, এরপর হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভস। ঠিক আছে, সেগুলো হচ্ছে সব আমাদের সেকেন্ডারি মেমোরি। তো এই জন্য অনেক সময় দেখবা যে আমাদের হচ্ছে যখন কম্পিউটার অনেক স্লো হয়ে যায় তখন হচ্ছে আমাদেরকে অনেকেই সাজেশন দেয় যে তুমি এক্সট্রা এসএসডি লাগাও। ঠিক আছে, এসএসডি লাগাইতে বলে, যেন আমাদের হচ্ছে মেমোরি সাইজটা বাড়ে। ঠিক আছে, তো এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো। ওকে, ঠিক আছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে ভাই এইচডিডি আর এসএসডি এর মধ্যে ডিফারেন্স কি? এটা আসলে খুবই ডিটেলস পড়াশোনা, তারপরে আমি একটু বলি। এই হার্ড ডিস্ক ড্রাইভ যেটা, এটা তোমরা একটু কম্পিউটার ভেতর থেকে যদি কেউ দেখে থাকো দেখবা যে এটা একটা ম্যাগনেটিক ডিস্ক থাকে। ঠিক আছে, ম্যাগনেটিক কিছু ডিস্ক থাকে, তার উপরে একটা হচ্ছে তোমার এরকম কি বলে এটাকে, একটা হ্যান্ডের মতো, এটা হচ্ছে মুভ করতে পারে। ঠিক আছে, রিড রাইট করতে পারে, একটা হ্যান্ডের মতো কিছু ডিস্ক থাকে, ওই ডিস্কগুলোর উপর একটা হ্যান্ড এরকম মুভ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে এইচডিডি, এইচডিডির কনস্ট্রাকশন। এসএসডি অন দ্য আদার হ্যান্ড, এটার কিন্তু এরকম কোনো ম্যাগনেটিক ডিস্ক থাকে না, সলিড স্টেট, এটা এখানে কোনো মুভমেন্ট হয় না। ঠিক আছে, এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে আমরা ডেটা স্টোর করতে পারি, আবার তোমার হচ্ছে ডেটা পরবর্তীতে ইউজ করতে পারি। ওকে, তাহলে আমি যদি একটু রিভিউ করি যে আমাদের কম্পিউটার মেমোরি দুই ধরনের, প্রাইমারি মেমোরি যেটা হচ্ছে সিপিইউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে এবং যেটা ভলাটাইল হয়। ঠিক আছে, আর সেকেন্ডারি মেমোরি এটা হচ্ছে আমাদের নন ভলাটাইল, এর মধ্যে হচ্ছে আছে হচ্ছে হার্ড ডিস্ক, সলিড স্টেট ড্রাইভ, অপটিক্যাল ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি। আচ্ছা, আমাদের দেখো এই যে ভোলাটাইল মেমোরি আর নন ভোলাটাইল মেমোরির মধ্যে কিছু ডিফারেন্স দেওয়া আছে। আমাদের তোমার হচ্ছে ভোলাটাইল মেমোরি যেগুলো আছে, ভোলাটাইল মেমোরিগুলোর ক্ষেত্রে কি বলা আছে যে বিদ্যুৎ সরবরাহ যদি বন্ধ হয়ে যায় ভোলাটাইল মেমোরিতে থাকা ডেটা কিন্তু কি হয়, মুছে যায়। ঠিক আছে, মুছে যায়। আর নন ভোলাটাইল মেমোরি কি হয়, যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়া সত্ত্বেও
তোমার নন ভোলাটাইল মেমোরিতে থাকা ডেটা কিন্তু মুছে যায় যায় না। আচ্ছা, এখানে যায় না হবে, যায় না, ঠিক আছে। অর্থাৎ ডেটা হচ্ছে স্থায়ীভাবে জমা থাকে নন ভোলাটাইলের ক্ষেত্রে। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমাদের নন ভোলাটাইলের তুলনায় আমাদের ভোলাটাইল হচ্ছে অনেক দ্রুত কাজ করে। এই যে দ্রুত কাজ করে। নন ভোলাটাইল মেমোরি যেগুলো আছে, র্যাম রম, এগুলো হচ্ছে দ্রুত কাজ করে। আর নন ভোলাটাইল যেগুলো, সেগুলো হচ্ছে ধীর গতিতে কাজ করে, ঠিক আছে, ধীর গতিতে কাজ করে। আচ্ছা, এরপর হচ্ছে স্টোরেজের ধারণ ক্ষমতা হচ্ছে তুলনামূলক কম থাকে কার, এই যে আমাদের ভোলাটাইল মেমোরির হচ্ছে স্টোরেজের ধারণ ক্ষমতা কম, এবং ডেটা সহজে তুমি ট্রান্সফার করতে পারবে। ওই যে সিপিউর কাছে থাকে, সিপিউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে, এই কারণে সহজে ট্রান্সফার করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভোলাটাইল। আর নন ভোলাটাইলে ডেটা সহজে ট্রান্সফার করা যায় না, কয়েক লেভেলে হচ্ছে তোমার ডেটা ট্রান্সফার করতে হয়। এবার স্টোরেজ ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে, অনেক বেশি। তুমি যদি একটু তুলনা করো তোমার কম্পিউটারের হার্ড ডিস্ক আর হচ্ছে তোমার কম্পিউটারের র্যামের মধ্যে, তাহলে দেখবা যে র্যাম বড় জোর 8 জিবি 24 জিবি হবে, ঠিক আছে। আর তোমার হার্ড ডিস্ক ড্রাইভ যেটা আছে ওটার ক্যাপাসিটি দেখবা যে 512 জিবি বা 1 টেরাবাইট 4 টেরাবাইট এরকম অনেক বেশি, ঠিক আছে। এসএসডির ফুল ফর্ম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। তাহলে আমাদের এই যে ভোলাটাইল আর নন ভোলাটাইলের মধ্যে পার্থক্যটা আশা করি বোঝা গেছে। ওকে, এরপরে দেখো আমাদের নেক্সট যেটা আছে, ও আচ্ছা হ্যাঁ, আমি এই যে ডেটা থেকে যায়, এটা থেকে যায় ছিল তাই না, হ্যাঁ মুছে যায়, হ্যাঁ আচ্ছা আমি মুছে যায় দেখছি, সরি। হ্যাঁ, ডেটা থেকে যায়, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে ঠিক আছে। ডেটা থেকে যায় যদি বলা থাকে তাহলে ঠিক আছে, তাই না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, রোহান বলতেছো যে হুইচ ইজ বেস্ট, এই যে তোমাদের অনেকের ক্ষেত্রে এই কোশ্চেনটা আসতেছে যে ভাই এই যে এইচডিডি বা ধরো যে এসডিডি, এর মধ্যে কোনটা ভালো, বা প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরির মধ্যে প্রাইমারি মেমোরি তো মনে হয় বেশি ভালো, তাই না? এটা আমাদের কাছে মনে হইতেছে। এটা যেহেতু ফার্স্ট, তাহলে এইটি অনেক বাড়ায় রাখি। দেখো ঝামেলা আছে, তুমি যদি প্রাইমারি মেমোরি অনেক বিশাল রাখতা, বা এটা রাখার সুযোগ নেই এইভাবে, কিন্তু আমরা যদি চিন্তা করি এইভাবে যে আমরা প্রাইমারি মেমোরি যেহেতু অনেক ফাস্ট অ্যাক্সেস করতে পারতেছি, তাহলে এটি অনেক বাড়ায় রাখি, তাহলে তো আমাদের জন্য অনেক ভালো, অনেক ফাস্ট। কিন্তু ঝামেলা হচ্ছে যে তুমি যদি প্রাইমারি মেমোরি অনেক বাড়ায় রাখো, তাহলে ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে যে তখন আর অত ফাস্ট হবে না। কেন ফাস্ট হবে না? কারণ তুমি অনেক বড় একটা মেমোরি তৈরি করছো, তো ওর মধ্যে অনেক ডাটা থাকবে, ওই ডাটা থেকে যদি খুঁজে খুঁজে আনতে হয়, তাহলে তো এই আগের মতোই ঝামেলা তৈরি হয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ স্লো হয়ে গেল। বোঝা গেছে? তো আমাদের অনেক ক্ষেত্রে আসলে নন ভোলাটাইল মেমোরি আমাদের কাজ অনুযায়ী বেস্ট সাপোর্ট দেয়, ঠিক আছে। যেমন যেই সব ডেটা তোমার ফ্রিকোয়েন্টলি লাগতেছে না, আমি একটু বলি এই জায়গাটা, যে যেই সব ডেটা আমাদের ফ্রিকোয়েন্টলি লাগতেছে না, সচরাচর লাগতেছে না, সেগুলোকে তো আমরা হচ্ছে ভোলাটাইল মেমোরিতে এনে বসায় রাখবো না, তাই না? আমরা সেগুলোকে নন ভোলাটাইল মেমোরিতে রেখে দিব। আর যেই সব ডাটা আমাদের ফ্রিকোয়েন্টলি লাগতেছে, মানে মাঝে মাঝেই ধরো লাগতেছে কোনো একটা কাজ করার জন্য, সেগুলোকে আমরা হচ্ছে ভোলাটাইল মেমোরিতে রাখবো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে যেটা দেখবো ফাইল এবং ডেটাবেস স্টোরেজ। সো ফাইল সিস্টেম আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা একটু বোঝার চেষ্টা করো। যে ধরো আমাদের হচ্ছে ওই যে দুইটা সেকশনের যে স্টুডেন্ট আছে তাদের ডাটা স্টোর করে রাখা লাগবে। সো আমরা দুই উপায়ে করতে পারি। একটা হচ্ছে যে আমরা এরকম ধরো কিছু ফোল্ডার বানিয়ে বানিয়ে রাখতে পারি। আমরা একটা ফোল্ডার তৈরি করলাম সেকশন, এরপর সেকশন ফোল্ডারের মধ্যে আরো দুইটা ফোল্ডার তৈরি করলাম 1 আর 2, এরপর 1 ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল তৈরি করলাম, এটা ধরো 1.txt, আর 2 ফোল্ডারের মধ্যে আমি আরেকটা ফাইল তৈরি করলাম, যেটা হচ্ছে 2.txt। তাহলে আমি এইভাবে কিন্তু একটা ডেটাবেস, সরি একটা ইনফরমেশনকে, একাধিক ইনফরমেশনকে আমি এইভাবে চাইলে রাখতে পারি, ঠিক আছে, ফাইল সিস্টেমের মাধ্যমে। এই দেখো যে ফাইল তৈরি, সরি ফাইল বলতেছি, ফোল্ডার তৈরি করে করে আমি তার মধ্যে ফাইল রাখতেছি, ঠিক আছে, ফাইলের মধ্যে হচ্ছে আমার ডেটাগুলো আছে। তো এইটা একটা উপায়। আরেকটা হচ্ছে তুমি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে ডেটাগুলোকে স্টোর করে রাখবা, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে রাখবা, এবং পরবর্তীতে সেটাকে তুমি চাইলে কোনো ক্লাউড সার্ভারের সাথেও কানেক্ট করতে পারো। এটা এটা হচ্ছে আমাদের সার্ভার, ওই যে ব্যাকআপ রাখার জন্য আমরা চাইলে কোনো সার্ভারের সাথেও আমাদের
লোকাল ডিভাইসে বা পিসিতে যে ডেটাবেস সফটওয়্যারগুলো আছে সেগুলোকে কানেক্ট করে রাখতে পারি। সো আমাদের এই স্টুডেন্টের ডাটাগুলোই আমরা এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে স্টোর করে রাখতে পারি। সো দুইটা উপায়, বোঝা গেছে? এখন কোনটা ভালো কোনটা খারাপ একটু বলো তো। আমাদের এই দুইটার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ? অনেকে বলতেছো ডিবিএমএস। ফাইল সিস্টেম একজনও বলো নাই। না না, প্রীত বলছো ফাইল সিস্টেম, নোভা বলছো ফাইল। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে দুইটাই ভালো দুইটাই খারাপ এরকম একটা বিষয়, কেউই সম্পূর্ণ ভালো কেউই সম্পূর্ণ খারাপ এরকম না। তুমি কোন কাজে তোমার ডেটাগুলোকে স্টোর করে রাখতে চাও তার উপর ডিপেন্ড করবে কোনটা ইউজ করবা। ঠিক আছে, ধরো তোমার হচ্ছে একই জাতীয় অনেক ডাটা স্টোর করে রাখতে হবে। ঠিক আছে, যে আমাদের হচ্ছে ধরো যে 100 জন স্টুডেন্টের জন্য নাম আর রোল স্টোর করে রাখতে হবে, তাহলে যে একই জাতীয় ডেটা এটা আমরা ডেটাবেস ম্যানেজমেন্টে স্টোর করে রাখা ভালো। আবার ধরো যে আমাদের কোনো প্রোগ্রাম প্রোগ্রাম সেভ করে রাখা লাগবে, ঠিক আছে, কোনো প্রোগ্রাম বা ধরো কোনো ওয়ার্ড ফাইল, একাধিক ওয়ার্ড ফাইল সেভ করে রাখা লাগবে, তাহলে সেটা আমরা যে ফাইল সিস্টেমের মাধ্যমে আমরা সেভ করে রাখতে পারি। অর্থাৎ আমরা কোন ধরনের ডেটা স্টোর করে রাখতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করবে যে আমরা ফাইল সিস্টেম ইউজ করবো নাকি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করবো। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আমরা কোন কাজ করতে যাচ্ছি তার উপর ডিপেন্ড করবে যে আসলে কোনটা ইউজ করলে ভালো হয়। ওকে, তাহলে আমাদের নেক্সট কুইজটা চলে আসতেছে, আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি, তোমরা এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তোমাদেরকে হচ্ছে আমি আর 10 সেকেন্ড সময় দিব। আচ্ছা, আমি পোলটা এন্ড করে দিচ্ছি, তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন ডি, হুইচ ইজ কারেক্ট। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমাদের কোশ্চেনটা ছিল যে ডিবিএমএস এর কাজ কি। কাজ হচ্ছে যে নতুন ডেটা অন্তর্ভুক্ত করা, এটা কারেক্ট। তারপর তথ্যের পুনঃ পুনঃ ব্যবহার বৃদ্ধি করা, এটাও কারেক্ট। তারপর হচ্ছে ডেটার নিরাপত্তা নিশ্চিত করা। ঠিক আছে, তিনটাই কারেক্ট। তো আমাদের এই কারণে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আমি লিডার বোর্ডটা তোমাদের সাথে শেয়ার করতেছি। সন্ধি সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপরে জুই, প্রভা, রোহান, রাজদীপ, নাদিয়া, সুরাহা, বর্ণা, আফিয়া, প্রীত এবং আরো অনেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সুনেরা বলছো যে দুই কেন? তথ্যের পুনঃ পুনঃ ব্যবহার মানে আমাদের একাধিক ডেটা যদি একাধিক বার অ্যাক্সেস করতে হয়, ঠিক আছে, তখন আমরা ডিবিএমএস দিয়ে খুব সহজে এটা করতে পারবো না। জাস্ট কোয়েরি লিখে পুনঃ পুনঃ মানে বারবার যদি আমাদের অ্যাক্সেস করতে হয়। ওকে, এরপরে দেখো যে এই যে আমরা যে ডেটাবেস সফটওয়্যারগুলো নিয়ে কাজ করব সেই ডেটাবেস সফটওয়্যারগুলোর কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো ডেটাবেস সফটওয়্যার মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে এসকিউএল আর একটা হচ্ছে নো এসকিউএল। এসকিউএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যে লেখা আছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সো এসকিউএল ল্যাঙ্গুয়েজের উপর বেস করে যেসব ডেটাবেস সফটওয়্যার বানানো হয় সেগুলোর
অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে টেবিল আকারে হচ্ছে তোমার ডেটা স্টোর করা থাকবে, ঠিক আছে? খুব সহজ পার্থক্য যে আমাদের এসকিউএল যেসব ডেটা বেস সফটওয়্যার আছে সেগুলোতে ডেটাগুলো হচ্ছে টেবিলের মধ্যে স্টোর করা থাকবে, আর নো এসকিউএল যেটা আছে ওটা আমরা পড়বো না, ওটা আমাদের এই সিলেবাসের মধ্যে নাই। নো এসকিউএল গুলো হচ্ছে তোমার কি ভ্যালু পেয়ার হিসেবে ডাটা রাখে, ঠিক আছে? ওইটা হয়তো বা ভবিষ্যতে আমরা পড়তে পারি। তোমরা এই যে মঙ্গোডিবির নাম শুনছো না? মঙ্গোডিবি হচ্ছে একটা নো এসকিউএল ডেটাবেস সফটওয়্যার, ওটা আমরা পড়বো না। আমরা মূলত যে টেবিল আকারে যেখানে আমরা ডেটা রাখি ওগুলো নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? এখন দেখো কিছু এসকিউএল সফটওয়্যারের নাম দেওয়া আছে, এই যে মাই এসকিউএল, এসকিউএল লাইট, পোস্টগ্রি এসকিউএল, এরকম আরো কিছু আছে, দেখে নিতে পারো। এরপর এখানেও কিছু দেওয়া আছে, যে মাইক্রোসফটের যেটা তোমার ডেটাবেস সফটওয়্যার এমএস অ্যাক্সেস, এটার নাম দেওয়া আছে। এরপরে ওরাকল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ঠিক আছে, আইবিএম ডিবি2, এগুলো হচ্ছে কিছু ডেটাবেস সফটওয়্যার। ওকে, অর্পিতা বলছো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ মানে কি? ওই যে চ্যাপ্টার 5-এ পড়ছিলাম, মনে করে দেখো, আমাদের 5টা জেনারেশন আছে না ল্যাঙ্গুয়েজের। ঠিক আছে, সো আমাদের নেক্সট কুইজ চলে আসতেছে, আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি, তোমরা একটু এটার অ্যান্সার করার চেষ্টা করো। আচ্ছা, আমাকে ফারিহা একটা কোশ্চেন করেছিল, আর একটা কোশ্চেন করেছো, সেটা হচ্ছে যে আমরা কেন এসএসডি ইউজ করি, এসএসডি সেকেন্ডারি মেমোরি হওয়া সত্ত্বেও কেন ইউজ করি? কারণ এই যে এসএসডি যেহেতু মুভ করে না, এই কারণে এসএসডি এইচডিডির চেয়ে অনেক বেশি ফাস্ট হয়। আচ্ছা, আর এই যে অনেকে হচ্ছে ফোনের রমের সাথে কম্পিউটার রমের ইটা আইডিয়াটা মিলাই ফেলতেছে, দুইটা ডিফারেন্ট, ঠিক আছে, পার্থক্য আছে। ওকে, সো পোলটা এন্ড করে দিচ্ছি, তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন সি, উইচ ইজ কারেক্ট। এখানে এই যে বলা হয়েছে কোনটি ডেটাবেস সফটওয়্যার, এই যে এমএস অ্যাক্সেস, এটা কিন্তু ডেটাবেস সফটওয়্যার। যারা এক্সেল দাগাইছো, অনেকেই এক্সেল দাগাইছো, কি বুঝে দাগাইছো আমি জানি না, এক্সেল তো স্প্রেডশিট সফটওয়্যার। এই যে একটু আগে দেখলাম এমএস অ্যাক্সেস, এটা হচ্ছে ডেটাবেস সফটওয়্যার, এক্সেল হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার। আর অনেকে হচ্ছে পাওয়ার পয়েন্ট দাগাইছো, কি কি কারণে দাগাইছো আমি জানি না। পাওয়ার পয়েন্ট কি মনে হয়েছে তোমাদের কাছে? পাওয়ার পয়েন্ট দিয়ে কি তোমরা কখনো এরকম কাজ করছো কিনা জানি না। আরেকটা হচ্ছে যে ফ্রন্ট পেজ, এটা তো আসলে কোনোভাবেই যায় না, ঠিক আছে। তোমাদের তাহলে আমি লিডার বোর্ডটা শেয়ার করে ব্রেক দিব। সো বর্ণা হচ্ছে সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, এরপরে রোহিত, দেবদূত, সুরাহা, পেইশ, এরপর রাজদীপ, রোহান, ফুলমণি, ফাহিমা, মিরাজ এবং আরো অনেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো তোমাদের এখন একটা ব্রেক দিব, কয়টা বাজে? 7টা 10 বাজে। তো 7টা 15 পর্যন্ত একটা ব্রেক থাকবে।
ওকে, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি ক্লাসে। সো আমাদের ব্রেক টাইম শেষ হয়ে গেছে, আমরা এখন সেকেন্ড পার্টটা কভার করব। আচ্ছা, রম নিয়ে অনেকে জিজ্ঞেস করছো, রমের ফুল ফর্ম কি, তারপর ভোলাটিলিটির বিষয়ে অনেকে জিজ্ঞাসা করছো। তাওহিদ বলছে এসএসডি 1 টেরাবাইট হয় কিনা। হ্যাঁ, হয়। আচ্ছা, রাজদীপ একটা কোশ্চেন করছো যে ফোন অফ করলে তো রমে ডেটা থেকে যায়, তাহলে রম কেন টেম্পোরারি। আমরা যদি ইলেকট্রিসিটির সাথে বেস করে ভোলাটিলিটি চিন্তা করি, বুঝছো, আমি একটা বিষয় একটু বলি। যে এই যে আমাদের যে ভোলাটিলিটি, অর্থাৎ স্থায়িত্ব, ডেটার স্থায়িত্ব, যেটা যেটা আমরা ওই যে বিদ্যুৎ সরবরাহের উপর বেস করে বলতেছি, এইটা যদি আমরা চিন্তা করি তাহলে র্যাম হচ্ছে মূলত দেখা যায় যে আমাদের এইটা হচ্ছে এই বিদ্যুৎ কানেকশনের উপর ডিপেন্ড করে, মানে তোমার কম্পিউটার বা ডিভাইসে যদি ইলেকট্রিক্যাল সাপ্লাই না থাকে তখন র্যামে থাকা ডেটা হচ্ছে মুছে যায়, ঠিক আছে। কিন্তু রমে কিছু প্রি প্রি প্রোগ্রাম ডেটা থাকে, বুঝছো, ওগুলা মুছে না। প্রি প্রোগ্রাম ডেটা বলতে আগে থেকে সেট করে দেওয়া ডেটা, আগে থেকে সেট করে দেওয়া কিছু ডেটা থাকে, এইগুলো হচ্ছে রমে যেগুলো থাকে প্রি প্রোগ্রাম ডেটা, প্রি প্রোগ্রাম, এইগুলো আবার মুছে না। এটাই যে তোমরা জিজ্ঞাসা করতেছো, প্রি প্রোগ্রাম করা কিছু ডেটা থাকে, স্টোর হয়ে থাকে, ঠিক আছে, ওগুলো মুছে না। আমি এটা কি বুঝাইতে পারছি? তো আমাদের র্যাম এইটা হচ্ছে সিপিইউ অ্যাক্সেস করে কাজ করে। সো যখনই ইলেকট্রিক্যাল কানেকশন অফ হয়ে যায় তখন দেখা যায় যে র্যামের মধ্যে যে ডেটা ছিল এগুলো মুছে যায়। আর রমে যেহেতু প্রি প্রোগ্রাম কিছু ডেটা থাকে, মানে ম্যানুফ্যাকচারিং এর সময় রমের মধ্যে কিছু ডেটা তোমার হচ্ছে ইনসার্ট করে রাখা থাকে, তো ওগুলো আসলে তোমার বিদ্যুৎ চলে গেলেও দেখা যায় যে ওগুলো থেকে যায়। বুঝাইতে পারছি? আচ্ছা, আর এসএসডি নিয়ে তোমাদের কিছু কোশ্চেন এখনো দেখতে পাচ্ছি, যে এসএসডি কেন লাগাবো, ঠিক আছে। ওই যে একটা কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে এসএসডি এইচডিডির চেয়ে অনেক বেশি ফাস্ট হয়, ঠিক আছে। এসএসডি আমাদের এইচডিডির তুলনায় অনেক ফাস্ট, ঠিক আছে, এইচডিডির তুলনায় ফাস্ট। তো এই কারণে আমরা হচ্ছে অনেক সময় হার্ড ডিস্ক তোমার হচ্ছে এক্সটেন্ড না করে আমরা নতুন করে এসএসডি লাগাই, ওইটাই আমি বলেছিলাম। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা এই যে এখানে আসি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এনভায়রনমেন্ট, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ইউজ করব, ঠিক আছে, তখন আমরা সেখানে কিভাবে ইনপুট দিব এবং ওই ইনপুটগুলো কিভাবে প্রসেস হবে, ঠিক আছে, এই জিনিসগুলো এখন একটু আমরা দেখার চেষ্টা করব। তো পুরো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, যে দেখো কোনো ইউজার বা প্রোগ্রামার সে যদি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে কোনো ইনপুট দিতে চায় তাহলে সে হচ্ছে এখানে একটা ইনপুট দিতে পারে। অর্থাৎ ধরো আমরা একটা কোয়েরি করলাম, ঠিক আছে, যে এখানে একটা কোয়েরি চালাইলাম, তো কোয়েরি করতে চাচ্ছি, এই কোয়েরিটা আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মধ্যে ইনপুট হিসেবে দিতে পারি একটা কোয়েরি। এরপর ওই সফটওয়্যার কি করবে, ওই কোয়েরিটাকে প্রসেস করবে, প্রসেস করে তার ডেটাবেজের মধ্যে যে ডেটাগুলো রাখা আছে সেখান থেকে হচ্ছে সে ডেটাগুলো তোমার সার্চ করে তোমার যেই রেজাল্টটা সেটাকে সে হচ্ছে আবার তোমাকে রিটার্ন করবে, ঠিক আছে, তোমাকে রিটার্ন করবে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের কি হয়, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা হ্যান্ডেল হয়, ঠিক আছে। যে সে হচ্ছে ইউজার বা প্রোগ্রামারের কাছ থেকে একটা ইনপুট নেয়, সেটাকে সে হচ্ছে প্রসেস করে, প্রসেস করে তার যে ডেটাবেজ আছে সে তার ডেটাবেজ থেকে হচ্ছে সে তার ডেটাবেজ থেকে হচ্ছে সে সেটা কি করে, সার্চ করে ফেচ করে নিয়ে এসে তারপর সেটাকে আউটপুট হিসাবে দেয়, ঠিক আছে। এইভাবে হচ্ছে মূলত আমাদের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের স্ট্রাকচারটা তৈরি হয়। এখন এখানে আরেকটা ছবি দেখানো আছে, যে দেখো আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ইউজারের কাছ থেকে চাইলে এপিআই রিকোয়েস্ট নিতে পারি। এই যে এপিআই রিকোয়েস্ট, এগুলো আমরা চাইলে নিতে পারি। এটার আইডিয়াটা কেমন, যে ধরো এরকম আমরা অনেক সময় করি যে আমরা উবারে যখন ধরো কোনো রাইড খুঁজতে থাকি, তখন রাইডার খুঁজতে থাকি, তখন রাইডার পেয়ে গেলে আমরা কিন্তু ওই রাইডারের রিয়েল টাইম লোকেশন যেটা ওইটাও দেখতে পারি, তাই না? এখন রিয়েল টাইম লোকেশন দেখার সময় আমাদের অনেক সময় এটা মনে হয় যে আমরা হয়তোবা উবারের তৈরি করা কোনো একটা ম্যাপ সিস্টেমের মাধ্যমে এটা দেখতেছি। বিষয়টা এরকম না।
উবার অ্যাপ যেটা করে যে তুমি যখন লোকেশন দেখতে চাও তখন সে গুগল ম্যাপের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়, গুগল ম্যাপ সেই রিকোয়েস্ট অনুযায়ী তোমাকে ওই রাইডারের রিয়েল টাইম লোকেশনটা দেখায়, ঠিক আছে। তো এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে এপিআই কল, ঠিক আছে। তো এরকম এই কাজগুলো হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারে, ঠিক আছে। যে তার কাছে যদি কোনো রিকোয়েস্ট পাঠানো হয় সেটাকে সে হচ্ছে এপিআই কল হিসেবে অন্য ডেটাবেজে ফরওয়ার্ড করে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারগুলো আছে সেটার কয়টা অংশ আছে। দুইটা অংশ, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড, ঠিক আছে। তো ফ্রন্ট এন্ড কি? ফ্রন্ট এন্ড হচ্ছে যে যেই অংশটা আমরা দেখতে পারি, ঠিক আছে, যেই অংশে ধরো যে ডেটার তোমার হচ্ছে প্রেজেন্টেশনটা হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্রন্ট এন্ড। যেমন আমরা যখন ডেটা ভিউ করি বা রিপোর্ট তৈরি করি বা আমরা যখন ফর্ম তৈরি করি, এই কাজগুলো আসলে ফ্রন্ট এন্ডে হয়, ঠিক আছে, এই কাজগুলো ফ্রন্ট এন্ডে হয়। আর আমরা যখন হচ্ছে ধরো কোয়েরি করি, আমরা যখন ডেটা অপটিমাইজেশন করি, আমরা যখন ডেটা রিকভারি করি বা রিলেশন তৈরি করি, এই কাজগুলো আসলে ব্যাকএন্ডে হয়, ঠিক আছে, ব্যাকএন্ডে এই কাজগুলো হয়। তাহলে আমাদের ডেটাবেজের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডে আমরা এই যে ডেটা ভিউ করা, রিপোর্ট তৈরি করা, ফর্ম, অর্থাৎ মূলত ডেটা প্রেজেন্টেশনের সাথে যেই সব টাস্ক রিলেটেড সেগুলো করি। আর ব্যাক এন্ডে হচ্ছে আমাদের এই কমপ্লেক্স যে প্রসেসটা, যেটা আসলে আমাদের এই ডেটাবেজের সাথে কানেকশন এস্টাবলিশ করা লাগে, ঠিক আছে, সেগুলো ব্যাক এন্ডে হয়। ওকে, তো আমাদের আজকের ক্লাসের লাস্ট কুইজটা এখানে আছে, আমি তোমাদের পোলটা লঞ্চ করে দিচ্ছি। সুরাহা বলছো ক্লাউড সার্ভার কি ক্লাউড কম্পিউটিং কিনা? ক্লাউড সার্ভার হচ্ছে পার্ট অফ ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ ফাবিহা, তোমার কোশ্চেনের অ্যান্সার ইজ ইয়েস। সে যদি বলছো অপটিমাইজেশন কি, অপটিমাইজেশনটা আসলে আমরা এই লেভেলে খুব বেশি জানতে পারবো না, তবে তোমাকে একটু আইডিয়া দিতে পারি। সেটা হচ্ছে ডেটা অনেক সময় ডেটাবেজ নিজেই এমনভাবে সাজিয়ে রাখে যেন তুমি সার্চিং করার সময় খুব সহজে ডেটাকে খুঁজে পেতে পারো, ঠিক আছে। মানে বিষয়টা এরকম যে তুমি যেই ডাটাটা ধরো যে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করতেছো, ওই ডাটাকে সে হচ্ছে সবার উপরে রাখে, ঠিক আছে, এইভাবে চিন্তা করতে পারো। আমি তোমাদেরকে আর 10 সেকেন্ড সময় দিব, এর মধ্যে অ্যান্সারটা সাবমিট করার চেষ্টা করো। না না না, অপটিমাইজেশন রিফ্রেশ না, রিফ্রেশ না, অপটিমাইজেশন হচ্ছে তোমার ডেটাবেজ নিজে কিছু কাজ করে, ব্যাকএন্ডে কিছু কাজ করে যেন তোমার ডেটা সার্চিং বা কোয়েরি করা আরো ইজি হয়, ঠিক আছে। ওকে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন এ। কেন? এই যে দেখো, ফ্রন্ট এন্ডের কথা আমরা এখানে বলছি না, যে রিপোর্ট একটু আগে বলে আসছি, এই যে রিপোর্ট, ফর্ম, এগুলো হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের কাজ। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো লিডার বোর্ডটা শেয়ার করতেছি। আবদুল্লাহ, কেয়া, তিথি, রোহিত, সাফায়াত, আইরিন, ইমরান, মাহিম, তৌসিফ, মাহির এবং আরো অনেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এরপরে আমাদের কিছু এখানে থিওরিটিক্যাল কথাবার্তা আছে, এগুলো আমি জাস্ট একটু তোমাদেরকে কুইক ওভারভিউ করিয়ে যাই। যে আমাদেরকে এখানে বলা আছে ডেটাবেস ব্যবহারের সুবিধা কি, ঠিক আছে, যে আমরা ডেটাবেস ব্যবহারের মাধ্যমে অনেক কাজ করতে পারি, ঠিক আছে, অনেক কাজ করতে পারি, যার অনেকগুলো পয়েন্ট আমরা ইতিমধ্যে আলোচনা করে আসছি। যে আমাদের ডেটা ব্যাকআপ বা ধরো যে আনঅথরাইজড অ্যাক্সেস হচ্ছে নিষিদ্ধ করা, ঠিক আছে, এই কাজগুলো, যে আমাদের ডেটাকে আমরা অর্গানাইজড ওয়েতে রাখতে চাই এবং পরবর্তীতে সেটাকে ব্যবহার করতে চাই, ঠিক আছে, এই কাজগুলো আমরা ডেটাবেস দিয়ে করতে পারি। তো তোমরা একটু এক নজরে এই জিনিসগুলো দেখে নিতে পারো, অলরেডি আমরা এইগুলো হচ্ছে
পড়ছি, অনেকবার পড়ছি। ওকে, এরপর হচ্ছে ডেটাবেজের ব্যবহার। এই যে কোন কোন সেক্টরে ডেটাবেজ ব্যবহার করা হয়। আমরা জানি যে আমাদের বর্তমানে যে ডাইনামিক ওয়েবসাইটগুলো আছে, অর্থাৎ যেইগুলো হচ্ছে ইউজারের সাথে ইন্টারাক্ট করে, কমিউনিকেট করে, ঠিক আছে, ইউজারের কাছ থেকে ফিডব্যাক নেয়, সেগুলো আসলে তার ব্যাক এন্ডে হচ্ছে একটা ডেটাবেজের সাথে সে কানেক্টেড থাকে, ঠিক আছে। তো আমাদের ডেটাবেজ হচ্ছে মূলত অলমোস্ট অল ডাইনামিক ওয়েবসাইটে ইউজ হয়, এবং আমাদের যেই ফিল্ডগুলো আছে, তথ্য ব্যবস্থাপনা, ব্যাংকিং, শিক্ষা প্রতিষ্ঠান, এই সবগুলোতেই দেখা যায় যে তাদের যে ওয়েবসাইটগুলো আছে এগুলো ডাইনামিক ওয়েবসাইট হয়, এবং ওই ডাইনামিক ওয়েবসাইট ম্যানেজ করার জন্য একটা ডেটাবেস লাগে, ঠিক আছে। ওকে, তো এখানে হচ্ছে যে একটা ফিল্ডের, পার্টিকুলার ফিল্ডের একটা এক্সাম্পল দেওয়া আছে, যে কর্পোরেট ডাটাবেস হচ্ছে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, সেগুলো একটু আমরা দেখে নিলেই বুঝতে পারবো। তো সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেস কেন লাগে, দেখো সরকারি অনেক কাজকর্ম আছে যেগুলো হচ্ছে অনেক অসংখ্য ডেটা স্টোর করে রাখা লাগে। যেমন ওই যে আমরা 9-10-এ পড়ছিলাম যে ই পর্চা, তাই না, ই পর্চা, তারপরে ই পুরজি, এরকম আরো হচ্ছে অনেক সেবা আছে। তো এই সেবাগুলোর ক্ষেত্রে তোমাকে হচ্ছে কি করতে হয়, তোমাকে হচ্ছে একটা ডেটাবেস মেনটেন করতে হয়, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা এই যে এনআইডি বানাই বা টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করি, এই কাজগুলো যখন করি আমরা কিছু ইনফরমেশন দিই, তাই না। ওই ইনফরমেশনগুলো কিন্তু একটা ডেটাবেসের মধ্যে সিকিউরড অবস্থায় থাকে, ঠিক আছে। তো এই সরকারি কাজে হচ্ছে আমাদের ডেটাবেস ইউজ করা হয়। আচ্ছা, এখন আসতেছে আমাদের একটা ইম্পর্টেন্ট আলোচনা, যে ডেটাবেসের কাঠামো। আমরা যেহেতু এসকিউএল ডেটাবেস নিয়ে কথাবার্তা বলবো, সেইখানে আমরা দেখব যে আমাদের ডেটাবেস যেই সিস্টেমটা আছে, সেই সিস্টেমে আমাদের ডাটাগুলো হচ্ছে এই টেবিল ফরম্যাটে স্টোর করা থাকবে, ঠিক আছে। এর অর্থ হচ্ছে যে এখানে অনেকগুলো রো থাকবে এবং অনেকগুলো কলাম থাকবে। সেই রো কলাম অর্ডারে হচ্ছে আমাদের ডেটাগুলো স্টোর করা থাকবে, ঠিক আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে কিছু তোমার হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এখানে একটা টেবিলের মধ্যে আছে, ঠিক আছে। তো দেখো এখানে কিছু রো আছে, ঠিক আছে, এবং এখানে কিছু কলাম আমরা দেখতে পাচ্ছি, তাই না। এই যে দেখো কিছু কলাম আছে, সেই রো কলাম অর্ডারে হচ্ছে আমাদের ডেটাবেসটা তৈরি করা হয়। আচ্ছা, এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজির সাথে এখানে পরিচিত হব। আমাদের একটা ডেটাবেস টেবিলের প্রপার্টি কি কি, এগুলো একটু আমরা এখন দেখে নিব। একটা একটা করে শুরু করি। একটা ডেটাবেস টেবিলের কি কি জিনিস থাকবে একটু দেখি। প্রথমত একটা ডেটাবেস টেবিলের এন্টিটি থাকবে। এন্টিটি কি? এন্টিটি হচ্ছে মূলত ডেটাবেস টেবিলের নাম, এইভাবে আমরা বলতে পারি। দেখো এখানে একটা ডেটাবেস টেবিল আছে, যে ডেটাবেস টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, তাহলে আমরা বলবো এই টেবিলের এন্টিটি হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, ঠিক আছে। এই টেবিলের এন্টিটি হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, ডেটাবেস টেবিলের একটা নাম, ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট প্রপার্টিটা হচ্ছে ডেটাবেস টেবিলের কিছু অ্যাট্রিবিউট থাকবে, ঠিক আছে, কিছু অ্যাট্রিবিউট থাকবে। অ্যাট্রিবিউট কি? তুমি যদি খেয়াল করো, এই যে যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলটা আছে, এই টেবিলের কিছু কলাম আছে, যে কলামের প্রত্যেকটার এক একটা হেডার আছে, তাই না। এই যে এখানে হেডারটা হচ্ছে নেম, এখানে হেডার আইডি বা টাইটেল বলতে পারো। এটার টাইটেল হচ্ছে রেজিস্ট্রেশন, এটার টাইটেল রেজাল্ট, এটার টাইটেল হচ্ছে ফোন নাম্বার। সেই টাইটেল দেখে আমরা বুঝি যে এই কলামে আসলে কি ডাটা আছে, তাই না। তো এই যে প্রত্যেকটা কলামের একটা নির্দিষ্ট টাইটেল বা হেডার আছে, এটাকে আমরা বলতেছি অ্যাট্রিবিউট। এগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে। অ্যাট্রিবিউট দেখে আমরা বুঝতে পারি যে কোনো একটা টেবিলের কোনো একটা কলামে কি ডাটা রাখা আছে। যেমন এই যে নেম অ্যাট্রিবিউট দেখে আমি কি বুঝবো, যে এই কলামে আমার কতগুলো মানুষের নাম রাখা আছে, ঠিক আছে। ওকে, নেক্সটে যেই প্রপার্টিটা আমরা জানবো সেটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। ভ্যালু কি? যে দেখো প্রত্যেকটা অ্যাট্রিবিউটের আন্ডারে আমরা দেখব যে রো ওয়াইজ কিছু ডেটা এখানে ইনসার্ট করা আছে। যেমন একটু এখানে খেয়াল করি আমরা, দেখো যে নেম অ্যাট্রিবিউটের আন্ডারে এইখানে এই যে প্রথম রোতে একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে টম। তো এরকম ভাবে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের আন্ডারে কলাম ওয়াইজ কিছু তোমার সেম টাইপের ডেটা হচ্ছে এখানে স্টোর করে রাখা আছে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা ডেটাকে আমরা বলবো ওই অ্যাট্রিবিউটের ভ্যালু, ঠিক আছে। যেমন এখানে টম হচ্ছে নেম অ্যাট্রিবিউটের একটা ভ্যালু, এই 01 হচ্ছে আইডি অ্যাট্রিবিউটের একটা ভ্যালু, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য আমরা কলাম ওয়াইজ কিছু ভ্যালু পাবো। তো এইটা হচ্ছে টেবিলের আরেকটা প্রপার্টি। আচ্ছা, নেক্সট যদি আসি, নেক্সট হচ্ছে আমাদের তোমার রো, সরি রো না, রো বলতেছি রেকর্ড। রেকর্ড কি? রেকর্ড হচ্ছে যে আমরা
কোনো একটা পার্টিকুলার রো এর জন্য যতগুলো ডেটা পাবো, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার রো এর জন্য আমরা যতগুলো ডেটা পাবো সবগুলো ডেটাকে যদি আমরা একসাথে চিন্তা করি তখন তাকে আমরা বলবো হচ্ছে রেকর্ড। যেমন দেখো এই যে 3 নম্বর রোতে আমরা একজন মানুষের নাম, আইডি, রেজিস্ট্রেশন রেজাল্ট এবং ফোন নাম্বার পাচ্ছি, তাই না? যে এই রো বরাবর গেলে আমি এই 5টা আলাদা আলাদা ইনফরমেশন পাচ্ছি। তো এই 5টা আলাদা আলাদা ইনফরমেশনকে একসাথে আমরা বলতে পারি এটা হচ্ছে এই টেবিলের আমাদের থার্ড রেকর্ড, ঠিক আছে, 3 নম্বর রেকর্ড। সো আমাদের রেকর্ডের আইডিয়াটা হচ্ছে যে কোনো একটা রো বরাবর যতগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু আছে সবগুলো অ্যাট্রিবিউট ভ্যালুকে যদি আমরা রো বরাবর কোনো একটা নির্দিষ্ট রো বরাবর একসাথে চিন্তা করি তাহলে ওইটাকে আমরা বলতে পারি একটা রেকর্ড, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে আমাদের রেকর্ডের পরে আসতেছে হচ্ছে আমাদের ফিল্ড। ফিল্ড ফিল্ড কি? আমাদের কলাম বরাবর কোন একটা অ্যাট্রিবিউটের কলাম বরাবর যে ডেটাগুলো থাকে, ঠিক আছে, এই যে কলাম বরাবর যে ডেটাগুলো থাকে এইগুলোকে আমরা বলতে পারি ফিল্ড। যেমন দেখো এইখানে রেজিস্ট্রেশন অ্যাট্রিবিউটের আন্ডারে আমরা কলাম বরাবর কিছু ডেটা দেখতে পাচ্ছি, তো এইগুলোকে আমরা বলতে পারি আমাদের রেজিস্ট্রেশনের ফিল্ড, ঠিক আছে। তাহলে রেকর্ড দেখলাম আর ফিল্ড দেখলাম। এরপরে লাস্টলি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সেল। সেল হচ্ছে যে এই ডেটাবেস টেবিলের প্রত্যেকটা ঘরে, যে কোনো একটা ঘর যদি আমি চিন্তা করি, প্রত্যেকটা ঘরে যেখানে হচ্ছে আলাদা আলাদা ডেটা স্টোর করা থাকে সেই প্রত্যেকটা ঘরকে আমরা বলতে পারি এক একটা সেল, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডেটাবেস টেবিলে অসংখ্য এরকম সেল আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা সেলের মধ্যে এক একটা ইউনিক ডেটা হচ্ছে স্টোর করা থাকে, ঠিক আছে। তাহলে আমরা একটা টেবিলের জন্য কি কি জিনিস পাচ্ছি? এন্টিটি পাচ্ছি যেটা হচ্ছে টেবিলের নামকে ইন্ডিকেট করে, তারপরে অ্যাট্রিবিউট পাচ্ছি যেটা হচ্ছে আমাদের কলাম ওয়াইজ যে হেডার সেই হেডারকে ইন্ডিকেট করে। এরপরে ভ্যালু পাচ্ছি, ভ্যালু হচ্ছে তোমার এই অ্যাট্রিবিউটের আন্ডারে কলাম ওয়াইজ যে ডাটাগুলো থাকে এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ভ্যালু। তারপরে হচ্ছে তোমার রেকর্ড। রেকর্ড হচ্ছে আমাদের কোন একটা রো বরাবর আমি যদি সবগুলো অ্যাট্রিবিউট ভ্যালু চিন্তা করি তাহলে আমি পাবো হচ্ছে একটা রেকর্ড। ফিল্ড হচ্ছে কোনো একটা কলাম বরাবর যদি যদি আমি অ্যাট্রিবিউট ভ্যালুগুলোকে একসাথে চিন্তা করি তাহলে পাবো হচ্ছে ফিল্ড। তারপরে সেল হচ্ছে আমার কোনো একটা ব্লকের মধ্যে, ডেটাবেজের কোনো একটা ব্লক বা ঘরের মধ্যে আমি যে ডাটা রাখতেছি ওই ডাটাকে, সরি ওই ঘরটাকে আমি বলতেছি হচ্ছে একটা সেল, ঠিক আছে। সেল হচ্ছে আমাদের ডেটাবেস তৈরির একদম ক্ষুদ্রতম একটা ইউনিট। এই সেলের মাধ্যমেই আসলে আমাদের ডেটাবেসটা তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ভ্যালু হচ্ছে ভাই এই যে অ্যাট্রিবিউটের আন্ডারে তুমি যে ইনফরমেশনগুলো রাখতেছো, এই যে রেজিস্ট্রেশনের আন্ডারে তুমি যে ইনফরমেশনগুলো রাখতেছো এইগুলো প্রত্যেকটা হচ্ছে ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু, এক একটা অ্যাট্রিবিউট ভ্যালু। আর সবগুলোকে আমরা বলতেছি কলাম ওয়াইজ, সবগুলোকে আমরা বলতেছি হচ্ছে ফিল্ড। আচ্ছা, ভ্যালু আর সেলের মধ্যে ডিফারেন্স কি? এই যে সেল কিন্তু ভ্যালু না, সেল কিন্তু ভ্যালু না। এই যে আমরা বলতে পারি যে আমাদের এইখানে তোমার সেকেন্ড রো এবং সেকেন্ড কলামের যে সেল, সেকেন্ড রো এবং সেকেন্ড কলামের যে সেল, সেই সেলের মধ্যে যে অ্যাট্রিবিউট ভ্যালুটা আছে সেটা হচ্ছে 2। সো ভ্যালু বলতে অ্যাকচুয়ালি আমরা ডেটাটাকে বোঝাচ্ছি, আর সেল বলতে একটা পজিশনকে বোঝাচ্ছি, ঠিক আছে, একটা মানে ক্ষুদ্রতম তোমার পজিশন যেটাকে আর ভাঙা যায় না। ওকে, তো আশা করি এই টার্মগুলো বোঝা গেছে। তোমাদের কাছে কি এই টার্মগুলো ক্লিয়ার? এই যে যতগুলো টার্ম আমি এখানে লিখেছি, এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু, রেকর্ড, ফিল্ড, সেল। হ্যাঁ হ্যাঁ, আইডিয়ার বক্সকেও এই যে এটা এটা হ্যাঁ এটাকেও সেল বলতে পারবা। এটা সবগুলোই সেল, ছোট ছোট যতগুলো ঘর দেখতে পাচ্ছ সবগুলোই সেল। ওকে, সো হ্যাঁ আইডির বক্সকে সেল বলা যাবে। সেল আর ফিল্ডের মধ্যে ডিফারেন্স কি? সেল হচ্ছে এই যে ছোট্ট যে ঘরগুলো আমরা এখানে পাচ্ছি সেগুলোকে আমরা বলতেছি সেল, ঠিক আছে।
আর আরেকটা কি বলছো তুমি, ফিল্ড। ফিল্ড হচ্ছে এই যে কলাম বরাবর আমরা যতগুলো সেল পাচ্ছি, কলাম বরাবর আমরা যতগুলো সেল পাচ্ছি সবগুলোকে আমরা একসাথে বলতেছি ফিল্ড। সে সে যদি আবার বলছো যে ওই আগের কোশ্চেনটাই করছো যে সেল আর ভ্যালু কি এক কিনা, না না না, সেল তো আমি বললাম একটা পজিশন, আর সেলের মধ্যে যে ডাটাটা আছে ওইটা হচ্ছে ভ্যালু। ওকে, এনটিটি আরেকবার বুঝাবো। আচ্ছা আমি সবগুলো আরেকবার একটু শর্ট রিক্যাপ করতেছি। এনটিটি হচ্ছে আমাদের এই টেবিলের নাম, অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের এই টেবিলের কলামগুলোর যে হেডার, এই যে নেম, আইডি, রেজিস্ট্রেশন, রেজাল্ট, ফোন নাম্বার, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। ভ্যালু হচ্ছে এই অ্যাট্রিবিউট বরাবর আমি কলামে হচ্ছে যেই ডাটাগুলো পাবো এগুলোকে আমরা বলবো ভ্যালু। যেমন এই যে নেমের আন্ডারে টম, জেরি, মাইক, রবার্ট, এগুলো হচ্ছে এক একটা ভ্যালু। তারপরে রেকর্ড। রেকর্ড হচ্ছে তুমি একটা রো বরাবর যতগুলো ডাটা পাচ্ছ সেগুলোকে একসাথে নিয়ে তুমি যে ইনফরমেশনটা বানাতে পারছো সেটাকে আমরা বলতেছি হচ্ছে রেকর্ড। এরপর ফিল্ড হচ্ছে আমরা কলাম বরাবর যে ডাটাগুলোকে পাচ্ছি, এক জাতীয় যে ডাটাগুলোকে পাচ্ছি সেগুলোকে আমরা বলতেছি ফিল্ড। আর সেল হচ্ছে আমাদের এই টেবিলের আমরা যেই ছোট ছোট ঘরগুলোকে পাচ্ছি যার মধ্যে আমাদের ডাটা ইনসার্ট করা হচ্ছে, সেই ছোট ছোট ঘরগুলোকে আমরা বলতেছি হচ্ছে সেল। আচ্ছা, আশা করি এখন ক্লিয়ার হয়েছে। ওকে, সো তোমাদের যদি নতুন কোনো কোশ্চেন না থাকে, আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা কোশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ, সামিহা কথা যেটা বলছো এটা কারেক্ট। ওকে, আর কোনো নতুন কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমাদের সাথে আবার পরবর্তী সপ্তাহে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আচ্ছা, রাগিব একটা কোশ্চেন করেছো যে ভাইয়া প্রাইমারি মেমোরি আর হচ্ছে স্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য কি। স্থায়ী মেমোরি হচ্ছে যেগুলোর তোমার কি বলে বিদ্যুৎ কানেকশন গেলেও তার ডাটা, তার মধ্যে যেই ডাটাটা স্টোর করে রাখা আছে সেইগুলো মুছে যাবে না, সেটাকে আমরা বলতেছি স্থায়ী মেমোরি। ঠিক আছে। আর প্রাইমারি মেমোরির মেইন যে বৈশিষ্ট্যটা ওটা হচ্ছে সিপিইউ ডিরেক্ট অ্যাক্সেস করতে পারে। আমি কি বোঝাইতে পারছি? প্রাইমারি মেমোরি হচ্ছে সিপিইউ ডিরেক্ট অ্যাক্সেস করতে পারে, আর সেকেন্ডারি মেমোরি হচ্ছে সিপিইউ ডিরেক্ট অ্যাক্সেস করতে পারে না। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।